একটি প্রেজেন্টেশন শো করা হবে, যেখানে তারা কাজ করেছে জাতীয়ভাবে কি কি মাইগ্রেশন পলিসি বিরাজমান, বৈশ্বিক পরিসরে বেস্ট প্র্যাকটিসেস এবং সেই অনুযায়ী বাংলাদেশের মাইগ্রেশন চ্যালেঞ্জেস, প্রতিবন্ধকতা ও সমস্যা, এবং তাদের মতে বাংলাদেশের কিছু অভিবাসন সম্পর্কিত পলিসি প্রায়োরিটিস। তারপরেই আমরা সরাসরি চলে যাব আমাদের সম্মানিত অতিথিদের কাছে এবং জানতে চাইবো এই প্রেজেন্টেশনের সম্পর্কে তাদের অভিমত, এবং এর বাইরে তারা কি কি পলিসি প্রায়োরিটির কথা চিন্তা করছেন এবং সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। সবশেষে অডিয়েন্স থেকে আমরা কিছু কোয়েশ্চেন নিব এবং একটি কোয়েশ্চেন আনসার সেশন থাকবে। আমি আর কথা না বাড়িয়ে ফ্লোর হ্যান্ড ওভার করছি সেফ ওয়াইপিএফ সেফ মাইগ্রেশন টিমের লিড মোহাম্মদ তানভীর জামান ভাইয়ের কাছে। ভাই, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি বাংলাদেশের কোটি মানুষের জীবিকার সাথে সরাসরি জড়িত, এবং এটা শুধু পলিসির কথা নয়, এটা মানুষের স্বপ্নের কথা, বেঁচে থাকার লড়াইয়ের কথা। আমি মোহাম্মদ তানভীর জামান, ইউথ পলিসি ফোরাম সেভ মাইগ্রেশন টিমের পক্ষ থেকে আজকে উপস্থাপন করছি আমাদের পলিসি প্রায়োরিটিস ফর দ্য গভর্নমেন্ট। বাংলাদেশের অর্থনীতির একটা শক্তিশালী স্তম্ভ হলো বিদেশে কর্মরত আমাদের শ্রমিকরা। তাদের পাঠানো রেমিটেন্স আমাদের বৈদেশিক মুদ্রার অন্যতম একটি প্রধান উৎস এবং লক্ষ লক্ষ পরিবারের জীবিকার ভিত্তি। কিন্তু তাদের এই যাত্রাটা মোটেই সহজ নয়। আমাদের অভিবাসী শ্রমিকরা প্রতিদিন যে চ্যালেঞ্জ গুলোর মুখোমুখি হন, সেগুলো হলো প্রথমত দক্ষতার অভাব, দ্বিতীয়ত সীমিত এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক বৈশ্বিক শ্রমবাজার, তৃতীয়ত মাইগ্রেশন খরচ অস্বাভাবিক রকমের বেশি, চতুর্থত অস্বচ্ছ রিক্রুটমেন্ট প্রক্রিয়া এবং দালালদের দৌরত্ব, সর্বশেষ গন্তব্য দেশে আইনগত সুরক্ষার অভাব। শুধু অর্থনৈতিক কারণেই নয়, বাংলাদেশে আরেক ধরনের অভিবাসন ঘটছে। সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত কারণে। বাংলাদেশ বিশ্বের নবম সর্বোচ্চ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এই দুর্যোগগুলো বারবার মানুষকে তাদের ঘর থেকে উচ্ছেদ করছে। এই মানুষগুলো শহরে আসছেন কিন্তু কোনো পরিকল্পনা ছাড়াই। ফলে অপরিকল্পিত নগরায়ণ বাড়ছে, বস্তির সংখ্যা বাড়ছে এবং কম মজুরির অনানুষ্ঠানিক কাজে তারা আটকে যাচ্ছে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা। এই দুটো সংকট, শ্রম অভিবাসন ও জলবায়ু অভিবাসন মিলে একটা বিশাল ন্যাশনাল ক্রাইসিস তৈরি করছে এই মুহূর্তে, এবং এর সমাধানে চাই সুচিন্তিত নীতিমালা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সেফ মাইগ্রেশন টিম পাঁচটি কৌশলগত অগ্রাধিকারকে চিহ্নিত করেছে। আহ, আমাদের প্রায়োরিটি নাম্বার ওয়ান হচ্ছে মার্কেট ড্রাইভেন ম্যান্ডেটরি স্কিল ডেভেলপমেন্ট। এই গ্রাফটা একটু লক্ষ্য করুন। 2025 সালে বাংলাদেশ থেকে 11,30,000-এরও বেশি শ্রমিক বিদেশে গিয়েছে, কিন্তু তাদের মধ্যে 77% অদক্ষ বা অদক্ষ। এখন একটু ভাবুন, আহ বর্তমান বিশ্ব খুবই দ্রুত বদলে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব চলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, রোবোটিক্স, এগুলো এখন কম দক্ষতাপূর্ণ যে কাজগুলো সেগুলোকে গ্রাস করে নিচ্ছে। কিন্তু আমরা এখনো অদক্ষ শ্রমিকই পাঠাচ্ছি। অদক্ষ শ্রমিক প্রেরণের জন্য আমরা যেমন অনেক মার্কেটে অ্যাক্সেস করতে পারছি না, তেমনি রেমিটেন্সের ক্ষেত্রেও এর নেগেটিভ ইফেক্ট রয়েছে। এই গ্রাফটা যদি একবার দেখুন, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে একজন প্রবাসী শ্রমিক গড়ে মাসে মাত্র $230 পাঠান। বিপরীতে ফিলিপাইনের একজন শ্রমিক পাঠায় $546। পার্থক্যটা কোথায়? শুধুমাত্র দক্ষতায়। জাপানে 3,40,000 কেয়ার গিভার দরকার, জার্মানিতে 18 লক্ষ দক্ষ শ্রমিকের সংকট। কিন্তু এই সুযোগ আমরা নিতে পারছি না, কারণ আমাদের ভাষাগত দক্ষতা নেই, সফট স্কিল নেই, নেই কান্ট্রি স্পেসিফিক কোনো প্রিপারেশন। আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের দায়িত্বটা যাদের উপরে, সেই বিএমইটির অধীনে 110টা টিটিসি আছে, কিন্তু এর মধ্যে মাত্র 70টি পুরোপুরি চালু। বছরে মাত্র 1,40,000 প্রশিক্ষণার্থীকে তারা ট্রেন করতে পারে, যা মোট অভিবাসীর 10%-এরও কম। এবং যে যতটুকু তারা প্রশিক্ষণ দেয়, তা অনেক সময় বৈশ্বিক চাহিদার সাথে মেলে না।
এই সমস্যাটা শুধু বাংলাদেশেরই নয়, অনেক দেশে এই চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তবে পার্থক্য হলো তারা সমাধান খুঁজে পেয়েছে। আমরা যদি একটু তাকাই, ফিলিপাইনের ইএসডিএ প্রতি বছর 8 লক্ষ শ্রমিককে হেলথ কেয়ার, মেরিটাইম এবং সার্ভিস সেক্টরে প্রশিক্ষণ দেয়, যা আমাদের পুরো সংখ্যার প্রায় 6 গুণ। আমাদের সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এক্সপ্লোরিং নিউ লেবার মার্কেট এন্ড রিওপেনিং ক্লোজড মার্কেট। আমরা এই টেবিলটার দিকে তাকালে একটু দেখতে পাবো যে আমাদের মোট শ্রমশক্তির সংখ্যা হচ্ছে 7,73,00,000 প্রায়। তো এর মধ্যে 26 লক্ষ আছে সরকারি ভাবে বেকার, এবং এর সাথে আরো 26 লক্ষের মতো আছে যারা সদ্য বেকার। একইভাবে একই সাথে প্রতি বছর নতুন করে প্রায় 20 লক্ষ তরুণ তরুণী এই শ্রমবাজারের সাথে যুক্ত হচ্ছে। স্বাভাবিকভাবেই এত সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ আমাদের দেশে নেই। তাহলে উপায় কি? আমাদের বিদেশে যেতে হবে। কিন্তু সমস্যাটা হলো আমাদের বিদেশি কর্মসংস্থান মাত্র কয়েকটি দেশের উপর অতিরিক্ত ভাবে নির্ভরশীল। এই তিনটা গ্রাফ যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা পুরো বাংলাদেশের চিত্রটা আমরা দেখতে পাবো। আমরা দেখি যে 2023 সালে আমাদের 90% অভিবাসী মাত্র 5টি দেশে গিয়েছেন। দেশগুলো হলো সৌদি আরব, কাতার, সিঙ্গাপুর, কুয়েত, মালয়েশিয়া। যদি কোনো কারণে এই মার্কেটগুলোর কোনো একটা অফ হয়ে যায় বা কোনো একটা ঝুঁকি তৈরি হয়, তাহলে ভাবুন তো কি হবে। এবং সেই ঝুঁকিটা কিন্তু আসলে হচ্ছে। আমরা এই ইনফোগ্রাফিকের 2 নম্বর চিত্রটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে 2023 সালে 13 লক্ষ শ্রমিক গিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে। কিন্তু সেই সংখ্যাটা 2024 সালে নেমে আসে 10 লাখে, এবং 25 সালে কিছুটা উন্নত হয়ে তা দাঁড়ায় 11 লক্ষে। তো এই 13 লক্ষ থেকে হঠাৎ করে 1 বছরের মধ্যে 10 লক্ষ নেমে আসার পেছনে প্রধান কারণ হচ্ছে এই সময়টাতে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ছিল। জাস্ট শুধুমাত্র একটা শ্রমবাজার বন্ধ হওয়ার কারণেই এরকম একটা আহ হ্রাস নামে বাংলাদেশের শ্রমবাজারে, ধস নামে। তো যদি জিসিসি ভুক্ত দেশগুলোর কোনো কারণে কোনো ঝুঁকি তৈরি হয় বা অফ হয়ে যায়, তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে? পুরো ইকোনমিক সেক্টরের মধ্যে একটা বিশাল ধাক্কা খাবে। এছাড়া আর এইসব ক্ষেত্রে আমাদের হচ্ছে যে নিউ লেবার মার্কেট খুঁজে ছাড়া এখন আসলে আর কোনো উপায় নেই। আহ, এখন দেখি এই ক্ষেত্রে অন্য দেশগুলো আসলে কিভাবে শ্রম বাজার তৈরি করছে। ফিলিপাইনের কথাই ধরুন, তারা জাপানের সাথে জিপিইপিএ, দক্ষিণ কোরিয়ার সাথে ইপিএস, এবং জার্মানির সাথে ট্রিপল ওয়েল প্রোগ্রাম, এই তিনটি সরাসরি G2G চুক্তি করেছে। এর এর ম- এর মানে হলো যে এই ক্ষেত্রে তাদের কোনো দালাল নেই, কোনো মধ্যস্বত্ব ভোগী থাকবে না, এবং সরকার থেকে সরকার আহ, সরাসরি শ্রমিক পাঠাবে তারা। এতে যেমন তাদের গল্ফ নির্ভরতা কমেছে, তেমনি অতিরিক্ত শ্রমিক প্রেরণের মাধ্যমে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করতে পারছে। আমাদের প্রায়োরিটি কি হচ্ছে? রেগুলেটিং রিক্রুটমেন্ট প্রসেস এন্ড রিডিউসিং মাইগ্রেশন কস্ট। একজন শ্রমিক সৌদি আরবে যেতে সরকারি খরচ হচ্ছে মাত্র 1,65,000 টাকা, কিন্তু বাস্তবে তাকে দিতে হচ্ছে 4 থেকে 6 লক্ষ টাকা। যদি একটু ইউরোপের দিকে যেতে চায়, তাহলে সেই খরচটা বেড়ে দাঁড়ায় 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা। এই জন্য একজন সাধারণ মানুষকে জমি বন্ধক দিতে হচ্ছে, উচ্চ সুদের ঋণ নিতে বাধ্য হচ্ছেন তারা। আর এই অতিরিক্ত ফি এর পেছনে প্রধান কারণগুলো কি? একটা হচ্ছে দালালদের দৌরত্ব, আহ এবং সাথে সাথে হচ্ছে ফ্রি ভিসার একটা প্রতারণা, এর মাধ্যমে প্রচুর পরিমাণের মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এবং যারা হচ্ছে ফ্রি ভিসার মাধ্যমে দিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে, তাদের কাজের কোনো নিশ্চয়তা নেই। এবং সাথে আরেকটা জিনিস বর্তমানে আরো গভীর হয়ে দেখা দিয়েছে, সেটা হচ্ছে নিয়ন্ত্রণহীন অতিরিক্ত রিক্রুটিং এজেন্সি। কিন্তু এই সমস্যার কিন্তু সমাধানও রয়েছে। যেমন নেপাল 2015 সালে ফ্রি ভিসা ফ্রি টিকেট নীতি চালু করেছে। এক্ষেত্রে আহ নেপাল থেকে নির্দিষ্ট দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে রিক্রুটমেন্ট ফ্রি শ্রমিকের কাছ থেকে নামিয়ে নিয়োগকর্তার উপর দিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রায়োরিটি 4 হচ্ছে লিগ্যাল প্রোটেকশন এন্ড অ্যাক্সেস টু জাস্টিস ফর মাইগ্রেন্টস অ্যাব্রোড। একজন শ্রমিক হাজার মাইল দূরে বিদেশে আছেন, কিন্তু তার বেতন দেওয়া হচ্ছে না, পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে, নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু এই সব প্রবলেম ফেস করার পর সে আসলে সমাধানের জন্য কার কাছে যাবে? সৌদি আরবে আমাদের 35 লক্ষ শ্রমিক আছে, অথচ দূতাবাস মিশন মাত্র 2টা। মালয়েশিয়াতে 10 লক্ষ শ্রমিক রয়েছেন, কিন্তু মিশন মাত্র একটা, যা পর্যাপ্ত সেবা প্রদানের জন্য খুবই অপ্রতুল। পাশাপাশি রয়েছে জাস্টিস ডেলিভারি গ্যাপ। 2025 সালে বিভিন্ন ভাবে প্রতারিত অত্যাচারিত হওয়া মানুষেরা, বেসিক্যালি প্রবাসী শ্রমিকেরা, ডিএমইটিতে 6,755টি অভিযোগ দাখিল করেছে, কিন্তু তার প্রেক্ষিতে মীমাংসা হয়েছে মাত্র 1,755টি। যদিও এই বিষয়ে আমাদের কিছু লিগ্যাল পলিসি রয়েছে, যেমন
ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড মাইগ্রেশন অ্যাক্ট 2013, পাশাপাশি বিএমইটির আরবিট্রেশন সেল আছে, কিন্তু বাস্তবে এই আইনগুলো কাগজে কলমেই থাকছে। পলিসি গ্যাপটা হচ্ছে দুর্বল এনফোর্সমেন্টের কারণে প্রতারণা এখনো চলছে, অভিযোগ ব্যবস্থা ধীর ও অকার্যকর, শ্রমিকরা তাদের অধিকার সম্পর্কে প্রায়ই সচেতন নয়, এবং রিক্রুটিং এজেন্সির উপর সরকারের দুর্বল নিয়ন্ত্রণ এই ঝুঁকিগুলোকে আরো বাড়িয়ে তুলছে। এক্ষেত্রে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসটা কেমন? জর্ডান পবলি নামে একটা এআই চালিত ডিজিটাল লিগাল এইড প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে 24/7 চ্যাটবটের মাধ্যমে একজন অভিবাসী শ্রমিক তার আইনি অধিকার জানতে পারেন এবং পরিচয় গোপন রেখে পরামর্শ নিতে পারেন। আমাদের প্রায়োরিটি 5 হচ্ছে mitigating climate-induced migration by developing secondary cities and decentralized industrialization। 2024 সালে শুধু জলবায়ু দুর্যোগের কারণে 24 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন 2050 সাল নাগাদ বাংলাদেশে 1,80,00,000 জলবায়ু অভিবাসী তৈরি হতে পারে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উপকূলে 10 থেকে 11% কৃষি জমি ডুবিয়ে দিতে পারে, ফলে কৃষি জিডিপির 1/3 হারিয়ে যেতে পারে, যা মোট জাতীয় জিডিপি থেকে 8 থেকে 9% ক্ষতির ঝুঁকি রয়েছে। এটা কিন্তু কোনো ভবিষ্যতের সমস্যা নয়, এই প্রবলেমটা এখনই ঘটছে। সরকারের অবশ্য কিছু পদক্ষেপ রয়েছে এক্ষেত্রে, যেরকম একটা প্ল্যান হচ্ছে যে মুজিব ক্লাইমেট ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, সেকেন্ড ন্যাশনাল স্ট্র্যাটেজি অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ম্যানেজমেন্ট। এই পলিসি বা পরিকল্পনাগুলো ভালো, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় গ্যাপ রয়েছে। বাম কলমে দেখুন পলিসিগুলো কি আছে, এবং ডান পাশে আছে যে অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি। পলিসিগুলো বলছে জলবায়ু স্থিতিস্থাপকতা নিশ্চিত করবে, বাস্তবে জলবায়ু অভিবাসীরা শহরে এসে কাজ পাচ্ছে না। পলিসি বলছে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি সামলানো হবে, বাস্তবে ঢাকা এবং চট্টগ্রামে অভিবাসীর ভিড় প্রতিনিয়ত বেড়েই চলছে। এবং সবচেয়ে উদ্বেগের বিষয়টা হচ্ছে নারীদের জন্য বিশেষ সহায়তা প্রায়ই নেই, যদিও জলবায়ু ঝুঁকির কারণে সবচেয়ে বেশি তারাই ক্ষতিগ্রস্ত হন। এই ক্ষেত্রে আমি জাস্ট একটা এক্সাম্পল দিব, যে আহ, মংলা ক্লাইমেট রিজিলিয়েন্ট টাউন 2021 সালে শুরু হওয়া একটা 10 বছরের পরিকল্পনা, যা জলবায়ু অভিবাসীদের পুনর্বাসন কর্মসংস্থানের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু ধীর উন্নয়ন ও শিল্প সংকটে এটি এখনো কার্যকর হয়নি। বাট এইসব আমাদের লাস্ট পার্টটা হচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন মাইগ্রেশন ইন বাংলাদেশ। আমরা স্বীকার করছি যে এই সব প্রেক্ষিতে সরকার আসলে বসে নেই, তারা কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে, এবং কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে 5 বছর 1 কোটি শ্রমিক পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। পাশাপাশি প্রবাসী কার্ড চালু করা হবে, জামানতবিহীন 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি 14টি নতুন দেশের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ের আলোচনা চলছে, যাতে নতুন করে হচ্ছে তাদের এখানে মার্কেট ওপেন করা যায় এবং শ্রমিক প্রেরণ করা যায়। আমরা এগুলোকে স্বাগত জানাই। আমাদের প্রস্তাবনা এই উদ্যোগগুলোকে আরো শক্তিশালী এবং কার্যকর করার জন্যই। শেষ করার আগে জাস্ট আমি একটা কথা বলতে চাই। প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি মানুষ এক বুক স্বপ্ন নিয়ে বিমানে ওঠেন, তারা নিজেদের জন্য না, পরিবারের জন্য, দেশের জন্য উপার্জন করতে যান। আমাদের দায়িত্ব হলো এই মানুষগুলোর যাত্রাটা যেন নিরাপদ হয়, মর্যাদাপূর্ণ হয় এবং ন্যায়সঙ্গত হয়। ইউথ পলিসি ফোরাম সেভ মাইগ্রেশন টিম এই 5টি পলিসি প্রস্তাবনা সেই লক্ষ্যেই তৈরি করেছে। আমরা বিশ্বাস করি পিপল পলিসি প্রগ্রেসে সঠিক নীতি থাকলে মানুষ এগিয়ে যাবেই। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ তানভীর ভাই, আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আমি সরাসরি এখন আমাদের অতিথিদের কাছে চলে যাব। প্রথমেই আমি নাজিয়া আপনার কাছে জানতে চাইবো যে ওয়াইপিএফ থেকে যে এই 5টি পলিসি প্রায়োরিটির কথা বলা হয়েছে রিগার্ডিং সেফ মাইগ্রেশন, এই সম্বন্ধে আপনার কি অভিমত, এবং এগুলোর বাইরেও আপনার কাছে কি মনে হয় সেফ মাইগ্রেশনের জন্য বাংলাদেশের এখনকার সময়ে কি পলিসি প্রায়োরিটি হওয়া উচিত? Great. Thank you so much. Good evening to everyone. I hope আপনারা ভালো আছেন সবাই। Um, so আমি মাইগ্রেশন নিয়ে বেশ কয়েকদিন বাংলাদেশে কাজ করছি, and actually I have been working with IOM and now with the government of Switzerland. In this time, পুরা
Bangladesh's labor migration policy architecture, starting from the policy to the rules to the acts, everything has actually been supported by the government of Switzerland. So I have a little bit of insights into this. So I will start with your fourth priority about the policy first, because that is my real area of expertise. Firstly, আমরা বলি যে হ্যাঁ আমাদের পলিসি আছে, সবকিছুই কিন্তু আছে, বাট where we are lacking is our implementation. আমরা কিন্তু এখনো implementation করতে পারছি না পুরাপুরি. I feel one of the reasons for that is because there are a lot of overlaps and there are a lot of missing areas between this policy and the institutions. What I'm trying to say is, for example, আমরা climate mobility নিয়ে যদি কথা বলি, climate mobility are initially internal migrants. They are not international migrants. And ekhane, who actually deals with them? First is the Ministry of Forests and Climate Change and Environment. Apologies if I got their name not in order. They look at climate migrants who are victims of slow onset disaster. So salinity karone ba, for whatever, if there's a slow onset disaster which makes other area ta uninhabitable, they are the ones who look after that. But যখন floods হয়, যখন এরকম কোনো ভূমিকম্প হয় বা whatever, যদি climatic perspective হয়, the ministry who's responsible for it is the Ministry of Disaster. MODMR যাদেরকে আমরা বলি. So there's a clear lack of mandate of who's dealing with what. And I think if we look a little bit deeper than just the policy, those are the places that we need to figure out. For example, TTCs do trainings, and then what? ট্রেনিং এর পরে কি হয়, ওটা কে করবে? এটার কিন্তু কোনো ক্ল্যারিটি নাই, বিকজ আজ পর্যন্ত আমাদের টিটিসিস বলেন, ম্যারিটাইম ইনস্টিটিউটস বলেন, দে নেভার লুক অ্যাট whether these people are actually getting jobs. Now the government is talking about additional training centers. Every time this comes up with every government wants to build more training centers at the upojela level. But sorry, I don't think that will work. We need to look at actually কোন district থেকে কোন sector-এ মানুষরা যাচ্ছে, and ওখানে what is their expertise, or why do they come up with that specific sector which is of interest to them. And for example, যদি কুমিল্লা থেকে আমরা দেখি বেশিরভাগ মানুষ যদি কনস্ট্রাকশনে যায়, তাহলে আমাদের শুধুমাত্রই কনস্ট্রাকশনে ফোকাস করা উচিত, মেবি উইথ ওয়ান অর টু here or there. But তাই বলে আমাদের বাজেট যখন allocate হয় সরকারের, across the board equally divide করে দেওয়া হয়. That cannot be the right way to allocate budget, given that Kumilla থেকে সবচেয়ে বেশি যায় বা চিটাগং থেকে সবচেয়ে বেশি যায়. Why should they get the same allocation in budget for TTCs compared to, say, for example, somewhere in Nilphamari? So this is one point, this is a very big problem. I feel that mandates are not clear. If you look further into this, you will also see that pre-departure orientation কারা করবে? কিছুটা করে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড, কিছুটা করে বিএমইটির মাধ্যমে, মানে বিএমইটির আন্ডারে ডেমোরা আছে ওরা করে, আবার কিছুটা টিটিসিতে হয়. So there's clear lack of standardization across the board যে এটা কিভাবে দেওয়া হবে. For me, because we have also been thinking যে okay, the policy is there, so now what? এখন আর কি করা যেতে পারে বা কি করলে this will actually be working? We realize that mandates gula are not at all clear. Protecta organizationer mandate, government, at least when I'm looking at migration, talking about migration, the mandates of the different agencies is very overlapping, or sometimes no one addresses it at all. Ministry of Home Affairs and Ministry of Expatriates Welfare, these two agencies again have sometimes very conflicting mandates as well. Migration and trafficking, they're the same sides, they're different sides of the same coin. এটা আমি প্রায় বলি, I quite like this analogy, because migration হয়তোবা জিনিসটা migration হিসাবে শুরু হয়, but it soon transfers into trafficking. কিন্তু Ministry of Expatriates will not deal with trafficking. They say
clearly trafficking is not our mandate. This is the responsibility of the Home Ministry. But the process started as migration. So I feel like mandates say there is a very big gap যে কে কোনটা নিয়ে ডিল করছে and for these things to come together. I think I've already talked a little bit about climate migration and ATAR, how the mandates are really, they're there, but they're not together in the same place. So we have a strategy for those who are internally displaced, and this list sits with MODMR, which makes me think that ওরা শুধু যারা ডিজাস্টারে ফ্লাডসে বা ফ্ল্যাশ ফ্লাডসে বা এই কারণে যারা ডিসপ্লেসড হচ্ছে দে আর ওনলি লুকিং অ্যাট দেম, বাট শর্ট টার্মে হিট স্ট্রেসার্স এর কারণে বা সেলিনিটির কারণে যারা ডিসপ্লেসড হচ্ছে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ এন্ড ফরেস্টস হ্যাজ নো ওনারশিপ অফ ইট এট অল. Also, I like that the fact that you have opening new markets as one of your priorities. In fact, we are right now having lots of discussion in the sector because the Malaysian market niye amra onek discussion dekchi, onek kichu newspaper eo dekchi. There has been a very targeted discussion about it last weekend, actually, that was hosted by the ILO and IOM. And this was a very interesting discussion. And jekhane one thing was very clear, je amra je নতুন মার্কেট খোলার কথা বলছি, under what conditions are we? So the government, so I don't know if you guys have seen it, but recently আমাদের প্রতিমন্ত্রীর একটা বক্তব্য, ওই প্রোগ্রামে আমিও ছিলাম, বারবার শুধু হাইলাইট করা হচ্ছে, উনি বলছেন যে মালয়েশিয়া মার্কেট বন্ধই থাকবে. This is not how he put it. তার সেই কনটেক্সটটা দিয়েছিল যে if we cannot come to an agreement, if we cannot sort out the syndicate stuff, তাহলে এই মার্কেটটা তো বন্ধই থাকবে. This is what he said. Not that I'm trying to defend him, but yes, I do think that. And I think when the interim government was here, they also tried to open this market. And unfortunately, khola jayni, because the Malaysian government, because I'm not sure how well you know about the Malaysian market, but we also have a Bangladeshi agent on the Malaysian side who's working to have this syndicate because of personal interest. So that is also there. So I think each of these, we have to get into it a little bit more deeply, a little bit more specifically, and with a lot of depth to understand ki hoche. It's not the same for all markets. You have to tell me how much time I have actually. ম্যাম, আমরা আবার আপনার কাছে আসবো। আমাদের হচ্ছে প্রথমে আমরা প্রেজেন্টেশন সম্পর্কে অভিমত নিয়ে তারপর আমরা কিছু কোয়েশ্চেন্স আপনাদের কাছে করব, Yes, যেগুলো sure. হচ্ছে আমরা অডিয়েন্স থেকে কালেক্ট করেছি। থ্যাংক ইউ। Thank you. এরপরে আমি চলে যাব বাশার ভাইয়ার কাছে। ভাইয়া, আপনার কি অভিমত আমাদের ওয়াইপিএফ থেকে যে 5টা প্রায়োরিটির কথা বলা হয়েছে এগুলো নিয়ে, এবং এর বাইরে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, অল ক্লিয়ার। ওকে। তো আমি প্রথমত অভিনন্দন জানাই ওয়াইপিএফ কে, এবং আমি ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য। এবং থার্ড হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্রেজেন্টিং এ ভেরি নাইস প্রেজেন্টেশন উইথ সাম অফ দি পলিসি প্রায়োরিটি ইস্যুস। অ্যান্ড আমরা যারা হচ্ছে ক্লাইমেট মাইগ্রেশন কিংবা হচ্ছে ওভারসিজ মাইগ্রেশন নিয়ে কাজ করি, তারা হচ্ছে এই মূলত কি নোট প্রেজেন্টেশনের সবগুলো বিষয়ের সঙ্গে মোটামুটি পরিচিত, এবং আলোচনাগুলো দীর্ঘদিন ধরেই বাংলাদেশের মাইগ্রেশন গভর্নেন্স নিয়ে যেই সভা সেমিনার হচ্ছে এবং হচ্ছে ডিবেট হচ্ছে, সেখানে আমরা মোটামুটি এই বিষয়গুলোর সঙ্গে পরিচিত। আমি যদি হচ্ছে শুধুমাত্র প্রেজেন্টেশনের উপরে কয়েকটা রিফ্লেকশন করি, তাহলে আমি প্রথমত বলতে চাই যে টিটিসি নিয়ে কথা বলা হচ্ছে। সো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এস্টাবলিশড হয়েছে অনেকগুলো, অনেকের হিসাব মতে 110টা এখন পর্যন্ত। এবং 2023 সালে যে গভর্নমেন্টের একনেকে সিদ্ধান্ত হয়েছিল, তাতে প্রত্যেকটা উপজেলাতে একটা করে নতুন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেটা নিয়ে নাজিয়া আপা অলরেডি ওনার রিফ্লেকশন দিয়েছেন। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে যেগুলো ইস্টাবলিশড হয়ে গেছে অলরেডি, সেটাকে অ্যাবান্ডন না করে বরং এটাকে কাজে লাগানো যায় কি করে, সেটা নিয়ে হচ্ছে একটু নজর দেওয়ার সুযোগ আছে। কারণ হচ্ছে আমরা জানি যে বাংলাদেশে প্রায় 20 লক্ষ মানুষ প্রত্যেক বছরই হচ্ছে লেবার মার্কেটে ঢুকছে, জব মার্কেটে, এবং হচ্ছে আমরা জানি যে আমাদের জব অপরচুনিটি খুবই সীমিত। আই থিঙ্ক মানে বিভিন্ন ভাবে যদি হচ্ছে কোনো না কোনো ফর্মে যদি হচ্ছে আমরা 3 ঘন্টা থেকে 8 ঘন্টার ভিতরে
কাজের সুযোগকে এমপ্লয়মেন্ট হিসেবে ধরি, তাহলে হচ্ছে প্রায় 10 লাখ মতো মানুষ কাজ করতে সুযোগ পান, বাকিরা কাজ করতে সুযোগ পান না। তো সেক্ষেত্রে এই সারপ্লাস লেবার ফোর্সটাকে যদি স্কিল করার ক্ষেত্রে এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলোকে কাজে লাগানো যায়, তাহলে দেয়ার ইজ নাথিং রং। তো এই জায়গাটাকে কাজে লাগানোর জন্য একটা 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 সিদ্ধান্ত প্রয়োজন সরকারের দিক থেকে। এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলোর ম্যান্ডেট নিয়েও প্রশ্ন আছে। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলো একটা পাবলিক পারসেপশন হচ্ছে যে মূলত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলো হচ্ছে বৈদেশিক কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে, কিন্তু বেসিকলি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলোর ম্যান্ডেট কিন্তু ওভারল্যাপিং। এরা হচ্ছে ডোমেস্টিক মার্কেটেও শ্রমিক তৈরি করার জন্য, দক্ষ শ্রমিক তৈরি করার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত। এবং আমরা একটা হিসাবে পেয়েছিলাম যে সম্ভবত আহ, খুবই সামান্য একটা অংশ, প্রায় 10% কাছাকাছি হয়তো এই যে ক্যাপাসিটি, যতগুলো প্রশিক্ষণ দেওয়া হয় যতগুলো মানুষকে, তার খুব অল্প সংখ্যক মানুষই হচ্ছে বিদেশে যান। তো এই জায়গাটাকে হচ্ছে রিভিজিট করার প্রয়োজন আছে, যে যদি এটা শুধুমাত্র বৈদেশিক কর্মসংস্থানের জন্য ডেজিগনেটেড হয়ে থাকে, তাহলে আমরা কত শতাংশ কাজে লাগাতে পারছি রিসোর্সটাকে। তো এই রিসোর্স অ্যালোকেশনের একটা এফেক্টিভনেস, এফিসিয়েন্সি নিয়ে হচ্ছে একটা স্টাডি হতে পারে, কিংবা হচ্ছে গভর্নমেন্টের দিক থেকে একটা মনিটরিং হতে পারে। সো এটা একটা সেকেন্ড। এবং হচ্ছে যে ক্লাইমেট মাইগ্রেশন নিয়ে আপনারা যেটা প্রায়োরিটি এরিয়া হিসেবে তুলে ধরেছেন, রাইটলি কিন্তু প্রেজেন্টেশন বলেছে যে প্রায় 18 কোটি মানুষ, কি বলে, 1 কোটি, আহ, মোট কত এটা যেন নাম্বারটা, 1 কোটি 30 লক্ষ মতো মানুষ 2050 সাল নাগাদ হচ্ছে ডিসপ্লেসড হবে বলে এটা হচ্ছে প্রেডিকশন বলা হচ্ছে। এবং কারেন্ট ট্রেন্ড কিন্তু তাই বলে, যে যদিও কোনো রকমের হচ্ছে সায়েন্টিফিক স্ট্যাটিস্টিক্স এখন পর্যন্ত নাই, কিন্তু ধারণা করা হচ্ছে, অনেক এক্সপার্টরা বলে থাকেন যে বাংলাদেশে প্রায় প্রতি বছর 2 লক্ষ থেকে 5 লক্ষ, নাম্বারটা একসাথে নিয়ে আসা খুব ডিফিকাল্ট, কিন্তু 2 থেকে 5 লক্ষ মানুষ ঢাকা শহরে আসে। তার মানে হচ্ছে ঢাকার সাথে যদি পাশাপাশি আমরা আরো বড় শহরগুলোকে কনসিডার করি, ফর এক্সাম্পল চট্টগ্রাম, কিংবা হচ্ছে খুলনা, কিংবা হচ্ছে রাজশাহী, রংপুর, বগুড়ার মতো বড় শহরগুলোর কথা যদি চিন্তা করি, তাহলে এই নাম্বারটা প্রায় 10 লাখের মতো। এবং একটা ডিবেট আছে যে সবগুলো মানুষই কি আসলে ক্লাইমেট মাইগ্রেন্টস কিনা, এটা একটা গবেষণার বিষয়। হ্যাঁ, কিন্তু এটা তো সত্য যে অনেকগুলো ওয়েদার ইভেন্টের কারণে অনেক মানুষই হচ্ছে বাস্তুচ্যুত হন, এবং অন্তত ঘর ছেড়ে বা এলাকা ছেড়ে অন্য জায়গাতে কাজের সন্ধানে যেতে বাধ্য হন। তো এটাকে যদি হচ্ছে আমরা হাইপোথিসিস বা হাইপোথেটিক্যালি হচ্ছে ধরে নিই, আনটিল অ্যান্ড আনলেস উই হ্যাভ দি ভেরি এগ্রিড ক্লাইমেট মাইগ্রেশন ডেফিনেশন, তাহলে এই মানুষগুলোর ম্যানেজমেন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ মানে সিদ্ধান্ত প্রয়োজন। আমাদের পলিসি আছে, যদিও হচ্ছে নাজিয়া ওখানে রিফ্লেক্ট করেছেন যে আমাদের ম্যান্ডেট ওভারল্যাপ আছে, কিংবা হচ্ছে অ্যাম্বিগিউটি আছে মিনিস্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, মিনিস্টার অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জের। এবং আমি আরেকটা পয়েন্ট ওখানে অ্যাড করতে চাই, যে ইভেন মিনিস্টার অফ ফাইন্যান্স কিংবা হচ্ছে প্ল্যানিং মিনিস্ট্রি, তারা ইভেন বলছেন যে আহ, এইটা ম্যান্ডেট আদৌ আছে কিনা মিনিস্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্টে, যে তারা হচ্ছে পলিসি করতে পারে কিনা। সো দে অ্যাডপ্টেড দ্যাট পলিসি ইন 2021 উইথ অ্যান এক্সিকিউটিভ অথরিটি, বাট এটা হচ্ছে স্টিল আন্ডার ডিবেট। কিন্তু ডিবেট যেভাবেই চলুক না কেন, যদি এটা হচ্ছে আমরা একটা 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 সমন্বিত সিদ্ধান্তের দিকে যেতে পারি সবগুলো রেলিভেন্ট মিনিস্ট্রিকে সাথে নিয়ে, যে এটা যদি রিয়ালিটি হয়, এই পলিসির কাস্টোডিয়ান যেই হোক না কেন, এটা হচ্ছে গভর্নমেন্টের ক্যাবিনেট সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু যিনি এটা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত হোক না কেন, আমাদের এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য একটা পলিসি ডিরেকশন, ইনভেস্টমেন্ট প্ল্যান এবং হচ্ছে আরবান প্ল্যানিং এ এটা ইন্টিগ্রেট করাটা খুব জরুরি। সো এই জায়গাগুলো যেহেতু হচ্ছে ইউর পলিসি ফ্রম হাইলাইট করছে, আই 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 সিনসিয়ারলি অ্যাপ্রিসিয়েট দিস ইনিশিয়েটিভ। এবং আমি যেটা মনে করি আরেকটা, সেটা হচ্ছে যে ওভারসিজ মার্কেট এক্সপ্লোর করার কথা বলা হচ্ছে, এবং আমরা তো সম্প্রতি মধ্যপ্রাচ্যের ওয়ার্ড থেকে যেটা বুঝতে পারছি, যে এটা শুধুমাত্র ওয়ার্ড কেন্দ্রিক না, বরং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং হচ্ছে অন্যান্য যে টেকনোলজির ইনভলভমেন্ট তৈরি হচ্ছে কিংবা হচ্ছে বিকাশ ঘটছে, তাতে লো স্কিল এমপ্লয়মেন্টের সুযোগ এমনিতেই কমবে। তো লো স্কিল এমপ্লয়মেন্টের সুযোগ যদি কমে আসে, তাহলে বাংলাদেশের মানুষ কোথায় যাবে? তাহলে তার সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট বা টিটিসি যেটা প্রথমে বলেছেন, তো বিদেশি জব মার্কেটের সুযোগ তৈরি হওয়া কিংবা সংকুচিত হওয়া, এর সঙ্গে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, বোথ পলিসি ইনফ্রাস্ট্রাকচার এবং হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এইটা হচ্ছে সমন্বিত একটা সিদ্ধান্ত প্রয়োজন, যে আমরা কোন মার্কেটের জন্য কি ধরনের মানুষ তৈরি করার ক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবো এবং ইনভেস্টমেন্ট কি হবে। তো এই কয়েকটা জায়গাকে হচ্ছে আমাদের নজরে নিতে হবে। এবং অবভিয়াসলি যেটা আপনারা প্রস্তাব করেছেন এই কিনোট পেপারে, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন টু ম্যানেজ দি ক্লাইমেট মাইগ্রেন্টস, এবং এই ডিসেন্ট্রালাইজেশন নট নেসেসারি ফর দি অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট বাট অলসো ফ্রম দি ইকোনমিক আর্কিটেকচার। So economic architecture, until and unless are decentralized
amongst the countryside, it will be unmanageable for the nations. So আমি এখানে থামছি. I believe যে I will have the opportunity to respond few questions later. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আই টোটালি অ্যাগ্রি উইথ ইউর পয়েন্টস। আমি আবারও আপনার কাছে ফিরে আসবো অন্য কোশ্চেন নিয়ে। আমি এবার চলে যাব ফাতেমা মাহমুদ আপুর কাছে। আপু, আপনার মতামতগুলো জানার জন্য। Well, first of all, good evening to everyone present here. And actually, thanks to the YPF for inviting me to be here. Because since I work in the academia, unlike Abul Bashar Bhai ba Nazia Haidar Appa, I don't really get the opportunity to voice my thoughts. So yes, thanks for giving me that floor. And I'm actually all this while I was scrolling through the presentation. I must admit, well researched. Well researched, and specifically in terms of mapping the targeted zone or the targeted areas which could be our future labor export markets. Well done. I like the mapping out of Vietnam, Philippines, Malaysia, which actually we all have been talking about all this while. তো আমি একটা পার্টিকুলার জিনিসে একটু আমি চিন্তা করছিলাম while scrolling through the addressing climate induced migration vulnerabilities, I believe, if I'm not wrong. তো আমরা যখন ক্লাইমেট মাইগ্রেশন বা ক্লাইমেট ইন্ডিউসড ভালনারেবিলিটি গুলো কথা একটা বলি, একটা ব্যাপার যেটা হয় যে আমরা প্রায় জিজ্ঞেস করি যে আমরা এই ক্লাইমেট অ্যাকশন নলেজে আমরা আসলে কোন জায়গায় অবস্থান করছি বাংলাদেশ থেকে, হ্যাঁ। সো আমার যেটা মনে হয় দ্য রিয়েল ইস্যু হিয়ার ইজ নট হাউ মাচ উই নো or what we are doing, but actually whose knowledge we are allowing to shape what we are doing. আমি যদি বলি গ্লোবালি এখন আমাদের অনেক ক্লাইমেট ডেটা আছে, and we have more climate data than ever before. মডেলস, প্রজেকশনস, আর্লি ওয়ার্নিংস এবং এই সবগুলোই ম্যাটার করে, কারণ এগুলো অবশ্যই আমাদের লাইফ সেভ করছে। বাট এই নলেজগুলোর মোস্ট অফ দিস নলেজের কথা যদি বলি, দিস আর প্রডিউসড ফার ফ্রম দ্য প্লেসেস যেখানে অ্যাকচুয়ালি ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে বা যারা ক্লাইমেট চেঞ্জগুলো এক্সপিরিয়েন্স করছেন। আমি যদি বলি যে ইন্ডিজিনিয়াস নলেজ বা লোকাল নলেজ, এই টার্মিনোলজিগুলো এখন খুবই প্রচলিত আমাদের গ্লোবাল রিপোর্টগুলোতে, বাট these are mostly something which actually support science, but not something which are leading decisions. আমি যদি বলি আমার প্রফেশনাল লাইফের খুবই আর্লি স্টেজে একজন ফিল্ড স্টাডিজে আমার ফিল্ড স্টাডির পারপাসে, it could be around 2019 most probably, একজন পার্বত্য চট্টগ্রামের একজন কৃষকের সাথে আমার কথা হচ্ছিল। এবং একটা ব্যাপার কিন্তু যে আমাদের যে ক্লাইমেট নলেজটা সেটা কিন্তু খুবই ডেল্টা ফোকাসড। আমরা ফ্লাডসের কথা বলি, আমরা সাইক্লোনের কথা বলি, আমরা স্যালাইনেটের কথা বলি, কিন্তু আমরা যখন সিএইচটি বা চিটাগাং হিল ট্র্যাক্টসের দিকে যাই ওখানে রিয়েলিটি কিন্তু বেশ ডিফারেন্ট। ওখানে রিয়েলিটিগুলোর মাঝে কিন্তু আমাদের দেয়ার হিলস, দেয়ার ফরেস্ট, দেয়ার ল্যান্ডস্লাইডস, ওয়াটার স্ক্যারসিটি অ্যান্ড চেঞ্জিং রেইনফল প্যাটার্নটা তো আছেই না। তো আমি যেটা কথা বলছিলাম যে ওয়েন আই হ্যাড বিন ইন দ্যাট ফিল্ড স্টাডি, তো সেই কৃষক আমাকে যে কথাটা বললেন, ওনারা খেয়াল করেছিলেন যে প্রতি বছর বৃষ্টি তাদের ইউজুয়াল যে সাইকেলটা সেটার চেয়ে প্রতি বছর বৃষ্টিটা একটু দেরিতে আসছিল। এবং সেই জন্য ওনারা যে কাজটা করেছিলেন, দে হ্যাড অলরেডি অ্যাডজাস্টেড দেয়ার, যেটাকে আমরা বলি ক্রপিং ক্যালেন্ডার, এই ক্রপিং ক্যালেন্ডারটাকে ওনারা অ্যাডজাস্ট করে ফেলেছিলেন বিকজ দ্য রেইনস ওয়ার অ্যারাইভিং লেট ইচ ইয়ার। এবং এই যে ওনারা যে ক্রপিং ক্যালেন্ডারের যে চেঞ্জটা করলেন, হ্যাঁ, একটু খেয়াল করে দেখলে এই ক্রপিং ক্যালেন্ডারের চেঞ্জটা কিন্তু ওনারা কোনো সায়েন্টিফিক ফরকাস্ট বা কোনো প্রজেক্টের রেজাল্ট বা প্রজেক্ট ফাইন্ডিংস থেকে করেন নাই। এটা কিন্তু এসেছে ওনাদের ইয়ার্স অফ ওয়াচিং সয়েল ময়েশ্চার, ফরেস্ট কভার, ওয়াটার ফ্লো, এই অবজারভেশনগুলো থেকে এসেছে। অ্যান্ড অনেস্টলি দ্যাট ইজ ক্লাইমেট নলেজ। কিন্তু যে রিয়েলিটি চেকটার কথা উনি আমাকে বলেন সেটা হচ্ছে, yet when a climate project arrived, it brought a fixed planting schedule based on national data and not local observation. তো এই যে ক্লাইমেট প্রজেক্টটা সেখানে আন্ডারটেকেন হলো, কন্ট্রাক্টেড হলো, সেই ক্লাইমেট প্রজেক্টের ফাইন্ডিং এর বেসিসে এই ভিলেজিয়ারদের কমিউনিটিকে বলা হলো, এই ফার্মারদের কমিউনিটিকে বলা হলো যে আপনারা আপনাদের ফার্মিং স্কেডিউলটা এই প্রজেক্ট ফাইন্ডিং এর সাথে অ্যাডাপ্ট করে নেন, rather than taking inspiration from their local observation or something.
And আমার মনে হয় যে this is where indigenous climate knowledge actually gets sidelined. আমি যদি বর্তমানের কথা বলি যে বর্তমানে আমার মনে হয় ফেসবুকে এই ভিডিওগুলো বর্তমানে খুবই ভাইরাল, খুবই আমরা অহরহ আমাদের সামনে আছে যে কৃষকেরা বুক চাপড়াচ্ছেন, তাদের ফসল পানিতে তলিয়ে গেছে। তো এটা কেন হয় আসলে? এই যে আমাদের ট্র্যাডিশনাল কাস্টমারের প্র্যাকটিসেস গুলো, যেমন আমি যদি সিএইচডি ব্যাপারে আবার ফিরে আসি, যে সিএইচডিতে যে জিনিসটা খুবই বহুল প্রচলিত, জুম কাল্টিভেশন, রাইট? সো জুম কাল্টিভেশনের মতো প্র্যাকটিস গুলোর কথা যখন আমরা বলি, I, well, I find it unfortunate to admit, but এই জুম কাল্টিভেশনের মতো ব্যাপারগুলোকে কিন্তু আমরা we frequently dismiss that as backward, right? যদিও অনেক লোকাল স্টাডিজ, লোকাল এক্সপিরিয়েন্স কিন্তু এটা দেখাচ্ছে যে when these are managed through traditional or customary systems, they actually help diversify the crop system, and also they spread the climate risks across a extensive region. তো এই জন্য আমার মনে হয় যে বর্তমানে আমাদের যে গ্যাপটা আছে ক্লাইমেট ইন্ডিউসড ভালনারেবিলিটিস এর ক্ষেত্রে, এই গ্যাপটা না বহুলাংশে হচ্ছে দিস গ্যাপ ইজ দ্য ল্যাক অফ ট্রাস্ট অ্যান্ড পাওয়ার শেয়ারিং। কমিউনিটিগুলো পার্টিসিপেট করছে, কমিউনিটিগুলোর কাছ থেকে তাদের ফাইন্ডিংস জানতে চাওয়া হচ্ছে, বাট তাদের ফাইন্ডিংটা রেকর্ড করেই রাখা হচ্ছে অ্যাজ ইগনোর। তো এইরকম সিএইচটি বা এরকম বিভিন্ন আমাদের ডিস্টিংক্ট জোনগুলোতে যদি আমার মনে হয় যে ক্লাইমেট অ্যাকশনের কাজ করার প্রয়োজন, তাহলে আমাদের ইন্ডিজিনাস নলেজটাকে আমাদের কোটেশনের বাইরে থেকে নিয়ে we need to start respecting the system which hold it and allow those communities to define that what adaptation, what resilience looks for them. So this was my thought on the climate-induced vulnerabilities from your presentation, Saqib and Tanveen, I believe. আর আরেকটা জিনিস আমার মনে হয় আমি কোনো একটা সময় শুনেছিলাম যে মোস্ট প্রবাবলি প্রায়োরিটি নাম্বার 3 যখন তানভীর ডিসকাস করছিল, হি ওয়াজ মেনশনিং অ্যাবাউট দ্য মিডলম্যান অর দালালস, রাইট? সো এখানে একটা আই ওয়ান্ট টু এমফাসাইজ সামথিং ভেরি লিটল হিয়ার। ডিজিটালাইজেশনের কথা যখন আমরা বলছি দালালদের দৌরাত্ম্য কমানোর জন্য, একটা ব্যাপার একটু মাথায় রাখা প্রয়োজন, দ্যাট ডিজিটালাইজেশন শুড নট সিম্পলি মিন দ্যাট উই আর গোয়িং টু রিপ্লেস পিপল উইথ টেকনোলজি. Because in many rural communities, if we consider their psychological construction, ইনফর্মাল ব্রোকার বা যাদেরকে আমরা দালাল বলছি, তারাই কিন্তু কাইন্ড অফ এই ইনফরমেশন প্রোভাইডার হিসেবে কাজ করছেন, এই ইন্টারমিডিয়ারি হিসেবে। এবং আমরা যদি দালালদেরকে এই সিস্টেমটা থেকে সরিয়ে দেই বা তাদের প্রয়োজনীয়তা যদি আমরা বলি যে হ্রাস করা প্রয়োজন, আমাদের যারা রুরাল এরিয়ার পিপল আছেন, দে আর নট গোয়িং টু বি কনভিন্সড বাই আ সিম্পল ডিজিটাল ওয়েবসাইট, রাইট? অ্যান্ড আমার মনে হয় এই ইস্যুটা শুধুমাত্র এক্সিস্টেন্স অফ ইন্টারমিডিয়ারির ক্ষেত্রে না, এই ইস্যুটা হচ্ছে বেসিক্যালি দ্য অ্যাবসেন্স অফ ট্রান্সপারেন্সি অথবা দ্য অ্যাবসেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। সো এক্ষেত্রে আমাদের গোলটা মনে হয় এরকম হচ্ছে দ্যাট উই নিড টু রিডিউস আওয়ার exploitative dependency on the middleman, and maybe we need to formalize the recruitment pathways, যেটা কথা আমরা সবসময় বলে থাকি, and mostly which I think should be bold, that we need to increase the transparency. That's it. So I believe I will be talking about what I believe the priorities can include more later, but for now, let the webinar carry on. থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার পয়েন্টগুলো একদম স্পেসিফিক ছিল, অ্যান্ড উই আর টোটালি এগ্রি উইথ দ্যাট। এই ওয়েবিনারে এই মুহূর্তে হচ্ছে আমি আপনাদের তিনজন অতিথির কাছে কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো। তার আগে পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, আপনাদের যদি মনে হয় আপনারা কোনো কোয়েশ্চেন রেজ করতে চান, আপনারা আমাদের কোয়েশ্চেন আনসার সেশনও করতে পারেন, এবং পাশাপাশি আমাদের কমেন্ট সেকশনেও আমাদের অতিথিদের জন্য কোয়েশ্চেন রেজ করতে পারেন। তো আমি আবারও নাজিয়া আপুর কাছে ফিরে আসছি। আপু, আপনার কাছে আমার একটা স্পেসিফিক কোয়েশ্চেন, এই আমাদের 5টা যে প্রায়োরিটিস নিয়ে এই সম্পর্কিতই। আমরা হচ্ছে টিটিসি নিয়ে কথা বলছিলাম। তো বাংলাদেশে দেখা যায় যে 110টি টিটিসি প্রায় আছে, এবং অনেকগুলোতে দেখা যায় যে কোয়ালিফাইড যারা টিচার বা যারা ট্রেনার আছে তারা নেই, এবং যন্ত্রপাতি অনেক পুরনো বা অনেক ট্রেডের সাথে অনেক বহির্বিশ্বের শ্রম চাহিদার কোনো সংযোগ নেই। অথচ আমরা এখন দেখতে পাচ্ছি যে আরো নতুন নতুন টিটিসি বানানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো এই পরিস্থিতিতে সরকারের কি আগে যে বিদ্যমান টিটিসি গুলো আছে সেগুলো কি সংস্কার করা উচিত, নাকি নতুন করে এই সংখ্যাগুলো বানানো উচিত? এবং যদি সংস্কারই করতে হয়, তাহলে সরকারকে এই জরুরি ভিত্তিতে কি কাজ করতে হতে পারে? কারণ হচ্ছে আমরা অলরেডি শুনেছি যে সরকার এই 5 বছরে
প্রায় 1 কোটি শ্রমিক পাঠানোর লক্ষ্য নিয়েছে, কিন্তু যদি আমি আহ, শ্রমিকদের স্কিলের কথা বলি, তাদের বা দক্ষতা যদি আমি না বাড়িয়ে শুধু সংখ্যা বাড়াতে চাই, সেক্ষেত্রে কি বাংলাদেশের কোনো লাভ বা ক্ষতি হবে কিনা? Thank you for highlighting a very specific point, and this is a very critical point. I often like to say, "Je, what got us here will not get us there." This basically means যে last 50 years এ আমরা যেটা করে এখানে এসেছি, we always focused on quantity, number of people going abroad, how much remittances they send. If we actually want to transform to a middle income country, because that is still, also in discussion right now, we are not going to be able to do it. This is not going to work. To come back to your question of TTCs, I think the one of the suggestions that we have actually given to the government of Bangladesh is that because Amra, as Switzerland, we do provide technical support to the government of Bangladesh. So one of the things that we have said is TTCs should be made specific. I think I discussed this a little bit earlier. Depending on the demand, not just of the people, but also of the destination countries, we should say je kon জেলার কোন টিটিসি শুড ফোকাস অন উইচ ট্রেডস। সব টিটিসিতে সব ট্রেডস করার দরকার নাই। What we already have, infrastructure to আছে, and I think some of the new Upojela level TTCs that have been created are fantastic. They have excellent infrastructure, but they're just not being used. So one of the things I think that remains to be done is that প্রত্যেকটা TTC তে সবগুলা ট্রেড চালু না করে, let's focus on 4 or 5 trades যেখানে মানুষজন ওই জেলা থেকে যেই ট্রেডস গুলাতে বিদেশে যায়. So that is one. But I think also we do not have to actually, there is also a question of budget allocation. It should not be flat. Some trades obviously cost more to provide training on. Some trades possibly might cost less, but এটা ওই financial analysis টা করে বুঝতে হবে যে which one costs how much, and based on that the budget should be allocated. It's actually quite disheartening to see যে there are some fantastic TTCs in Bangladesh, and they have been constructed in the last 4 years or 3 years or so, and they're not being utilized. Just 3-4 জন মানুষ আছে. That is so disheartening to see, because this is with the taxpayers' money. People like you and I actually pay for it, and they're not being utilized. It's a misuse of of Bangladeshi taxpayers' money. So yeah, I do think that we need to actually rationalize how the TTCs are being used, and very importantly, to actually not look at how many people are being trained. Look at the result. Okay, you've trained them. So what? Asking this "so what" on behalf of the government is very important. Tarpor, how many people have you been able to place in jobs? Be it for the domestic market, because TTC র একটা impression আছে যে, because we have recently done a TTC survey of 44 TTCs in Bangladesh actually, and that showed that while their mandate says they're only responsible for overseas employment, actually a lot of people go who actually get jobs domestically. Because I think someone also highlighted the point about dalals and recruitment and recruitment costs. সবাই তো ওই অপরচুনিটিটা পায় না just after they finish a training to be able to go abroad. So I think it's very important to see কোন TTC থেকে কতজন যায়, and accordingly have a performance based budget allocation of the staff to see যে কতটুকু বাজেট কোন টিটিসিতে দেওয়া হবে, কোন ট্রেডস গুলা ওখানে চালু করা হবে. So I think there's a lot of financial and technical support that the government of Bangladesh needs. There has also been a lot of discussions যে মানে রিক্রুটমেন্ট এজেন্সিদের সাথেও আমরা ডিসকাশন করি, and ওনারাই বলেন যে ওকে আমরা তো এই মার্কেটে পাঠাচ্ছি, এই মার্কেটে আমার এই টাইপের মানুষ, এই স্কিলস এর মানুষ লাগবে. Why don't you give us the TTC
will take over the management of the TTC and will run the training center. So this is also a possibility যে TTC গুলাকে কিভাবে আরো operational করা যায় to make sure that the utilization of these construction of this infrastructure is maximum. ইয়েস আপু, আই বিলিভ এই টিটিসির ব্যাপারটা হচ্ছে আমরা যখন চিন্তা করি যে বাংলাদেশে শুধুমাত্র এই টিটিসি কেন্দ্রিকই হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট হয়, উইচ ইজ নট ট্রু। টিটিসির বাইরেও হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ বা বিভিন্ন কোম্পানি বা নন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ থেকেও এই স্কিল গুলো বাড়ানো সম্ভব। এবং হচ্ছে এই ব্যাপারটা আসলে আরো ডিপলি অ্যানালিসিস করা দরকার যে আমরা কি আসলে টিটিসির সংখ্যা বাড়ানোর দিকে বেশি ফোকাস করব নাকি হচ্ছে আমরা কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি এই সেম কোয়েশ্চেনই আমি বাসার ভাইয়ের কাছে আবার ফিরে যাব। ভাই, আপনিও বলছিলেন যে টিটিসি থেকে ট্রেনিং প্রাপ্ত যারা আছে তাদের খুব কম সংখ্যক মানুষই বা শ্রমিকরা হচ্ছে বাইরের দেশগুলোতে যেয়ে থাকে। এবং আমি আরেকটা জিনিস মেনশন করতে চাই, ওয়াইপিএফ থেকেও আমরা একটা লোকাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আন্ডার একটা ফিল্ড ওয়ার্কে গিয়েছিলাম, সেখানে গিয়েও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি যে ট্রেনিং নিচ্ছে অনেকে কিন্তু সেগুলোর সাকসেস রেটটা কম। আপনি এই ব্যাপারে যদি কিছু বলতেন। আপনি মিউট আছেন। হ্যাঁ, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নিয়ে নাজিয়া আপা অলরেডি বলেছেন। আমি নাজিয়া আপা যেটুকু শেষ করেছেন তারপরের থেকে আমি একটু অন্য একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলো থেকে বিদেশে লোক খুব কম যাচ্ছে প্রশিক্ষণ নেয়ার পরে। এটা কিন্তু টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলোর সমস্যা না, সমস্যা হচ্ছে অন্য জায়গায়। মানে এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট ইস্যুস, রাইট? যে হাউ দি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার শুড বি ইউটিলাইজড, that answer should be come from the government. I mean the oversight agency, for example the Ministry of Expected Welfare and Overseas Employment, number one. Number two হচ্ছে যে psychosocial pattern of the migrant workers or those who are receiving training from the TTC, that is very crucial part. So আমরা যদি হচ্ছে রিক্রুটিং এজেন্সি গুলোর সঙ্গে এক্সক্লুসিভলি কখনো কথা বলে দেখি, not necessarily for the public seminars, exclusively খুবই ইন্ডিভিজুয়াল ইনফর্মাল লেভেল আমরা কথা বলি, কিংবা যদি হচ্ছে আমরা মিডলম্যানদের সঙ্গে আলাদা করে কথা বলি, তখন আমরা অনেকগুলো ইনসাইটস পাই তাদের সাইড থেকে। দোজ আর ভেরি ইনফর্মাল পার্ট অফ দি সাইকেলস। সো ইনফর্মাল পার্ট অফ দি সাইকেল হচ্ছে যে যখন মানুষ বিদেশ যাওয়ার জন্য মানে এই প্রসেসটাতে এন্ট্রি করে, তখন বিদেশ যাওয়ার জন্য যে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে হবে এই জায়গাটা হচ্ছে ইন প্রিন্সিপাল তার এগ্রি করে, কিন্তু রিয়ালিটিতে এমন একটা জায়গায় থাকে যখন হচ্ছে ট্রেনিংটা নেয়ার জন্য তার অপেক্ষা করার কোনো সুযোগ থাকে না। এটা হচ্ছে একটা হচ্ছে মেকানিজমগত সমস্যা। কারণ হচ্ছে যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলো থেকে প্রশিক্ষণ নেয়ার পরে, ফর এক্সাম্পল যে আমি যদি একজন প্রশিক্ষণার্থী হয়ে থাকি এবং আমার ট্রেনিং কোর্স যদি শেষ হয় আগামী 3 মাস পরে, ধরে নিচ্ছে হাইপোথেটিক্যালি, কিন্তু বাই দিস টাইম আমি যদি কোনো রিক্রুটিং এজেন্সির সঙ্গে থ্রু দি মিডলম্যান দি নেগোসিয়েশনে থাকি, তাহলে 1.5 মাস পরেই আমাকে বলতে পারে যে আপনার টিকিট কাটা হয়ে গেছে। সুতরাং ওই ট্রেনিংটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ না ওই সময়, তখন আমার চলে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আবার আদার সাইড অফ দি কয়েন ফর দি সেম টপিক এরকমও আমরা অনেক সময় শুনেছি যে আচ্ছা ট্রেনিং নেওয়ার আমার দরকার নাই, আমাকে কোনোভাবে পাঠিয়ে দেওয়া হোক। সো এই জায়গাটাতে হচ্ছে সাইকোসোশ্যাল প্যাটার্নটাও আমাদেরকে একটু অ্যানালিসিস করতে হবে, এবং দ্যাট শুড বি come to the discussion when the government is talking about or framing the policy. So psychosocial part is very crucial to shape out a structure or mechanism. So that should be in consideration. এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলোর সাথে আমি যদি হচ্ছে মধ্য মেয়াদী কিংবা হচ্ছে অল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী 3 ধরনের যদি আমরা পলিসি মেজার্স এর কথা বলি, ইন প্রিন্সিপাল দ্যাট ইজ অবভিয়াস যে এগুলোতে হচ্ছে ইফেক্টিভ হইতে হবে। বাজেট অ্যালোকেশন, যেটা নাজিয়া আপা বলেছেন যে বাজেট অ্যালোকেশন হ্যাজ টু বি পারফরমেন্স বেসড, এবং হচ্ছে ডেজিগনেটেড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলো নির্দিষ্ট কতগুলো স্কিলের উপরে কিংবা হচ্ছে ট্রেডের উপরে নির্ভরশীল হয়ে মানে স্পেশালাইজেশন গড়ে উঠতে পারে। পাশাপাশি এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলো যদি ইমিডিয়েটলি একইভাবে ওয়ার্কফোর্স নিয়োগ করতে না পারে, ফর এক্সাম্পল ইনস্ট্রাক্টর, তাহলে আমাদের দেশে অ্যাভেলেবল কিন্তু ইনস্ট্রাক্টর কিংবা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু আছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি গুলো আছে, তাদের কাছ থেকে এক ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিতে পারে কিংবা হচ্ছে পার্টনারশিপ ডেভেলপ করতে পারে। কখনো কখনো প্রাইভেট সেক্টর গুলোকে ইনভাইট করতে পারে যে তারা যাতে ইনভেস্ট করে, এবং সেক্ষেত্রে তাকে দক্ষ শ্রমিক তৈরি করতে পারলে বিদেশ পাঠালে আমাদের একটা স্কিল ফোর্সের দিকে আমরা যাবো। টু বি অনেস্ট, যে আমরা যখন বলছি যে লো স্কিল মাইগ্রেশন থেকে স্কিল মাইগ্রেশন দিকে আমাদেরকে ট্রান্সফরমেশনের দিকে
যেতে হবে, দিস উইল নট বি হ্যাপেনিং ওভারনাইট। এটা হচ্ছে একটা টাইম লাগবে, এবং সেই টাইমটা এখন কবে শুরু হবে, দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল কোশ্চেন। আমরা এটা তো গত 20 বছর থেকে 30 বছর ধরে বলে আসছি যে এটা শুরু করতে হবে, কিন্তু এই জায়গাটাতে হচ্ছে একটা কোথাও একটা স্টার্ট করতে হবে। সেই স্টার্টটা যাতে হচ্ছে এই এখনকার বর্তমান সরকার যাতে নেয়, সেই জন্য হচ্ছে একটা এক ধরনের হচ্ছে কি বলে, একটা উৎসাহ দেওয়ার দরকার আছে সিভিল সোসাইটির দিক থেকে। সরকারকে উৎসাহ দিয়ে তাদেরকে একটা শুরুটা করতে হবে। হয়তো সেক্ষেত্রে 1 মাস, 2 মাস, 3 মাস বা 6 মাস কিংবা হচ্ছে 2 বছর সময় লাগতে পারে, কিন্তু এই ট্রান্সফরমেশনটা ইজ ক্রুশিয়াল, এটা করতেই হবে। আদার দেন এটা খুব ডিফিকাল্ট হবে, কারণ এভাবে চলতে পারে না অনেক কিছু। যদি হঠাৎ করে মার্কেট বন্ধ হয়ে যায়, তাহলে হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দিয়ে কোনোভাবে কোনো কাজ হবে না। সো আমি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নিয়ে আমি এখানে আর বেশি আগাতে চাচ্ছি না। সেকেন্ড হচ্ছে যে বিদেশি মার্কেটে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বিদেশি মার্কেটে কি ধরনের কি বলে শ্রমিক লাগবে, এখন আমরা হচ্ছে মোটামুটি সবাই জানি যে কেয়ার গিভিং, কিছু সার্টেন মার্কেট তো আমরা জেনেই গেছি অলরেডি, ধরেন হংকং কিংবা হচ্ছে জাপান কিংবা হচ্ছে আরো কিছু পূর্ব ইউরোপের দেশগুলোতে কিংবা ইউরোপ মার্কেটও অফকোর্স যে হচ্ছে এখন কি বলে কেয়ার গিভার লাগবে তাদের জন্য। এটা হচ্ছে আমরা মোটামুটি খুব বেশি এভিডেন্স ছাড়াও কিংবা হচ্ছে কিছু গবেষণা থেকেও আমরা জানতে পারছি। তো সেই জায়গা থেকে হচ্ছে আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলোর উপরে ভরসা যদি আমরা করতে চাই, তাহলে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলোকে সাজাতে হবে সেভাবে। যদি আমরা মনে করি যে পাশাপাশি কিছু প্রাইভেট সেক্টরকে আমরা ইনকেস করতে চাই, তাহলে হচ্ছে অনেক ধরনের সুযোগ আছে, কারণ হচ্ছে অনেকগুলো ভোকেশনাল কিংবা টেকনিক্যাল ইনস্টিটিউট প্রাইভেটলি গড়ে উঠেছে, যাদের সঙ্গে হচ্ছে একটা 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 রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে তাদেরকে আমরা হচ্ছে এই কাজগুলোতে উৎসাহিত করতে পারি। সো আমি এখানে থামছি। আই বিলিভ যে অন্য টপিকে কিছু বলার সুযোগ থাকবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আমি এবার ফাতেমা আপুর কাছে আবার ফিরে যাচ্ছি। আপু, আহ, নাজিয়া আপা এবং বাশার ভাইয়া হচ্ছে গিয়ে টিটিসি নিয়ে যে পয়েন্ট গুলো বললেন, এগুলোর বাইরে আপনার যদি কিছু বলার থাকে, এবং আমার সাইড থেকে একটা স্পেসিফিক মেনশন হচ্ছে এরকম যে এই যে ল্যাঙ্গুয়েজ একটা স্কিল হিসেবে এখন অনেক বেশি ক্রুশিয়াল হিসেবে দেখা যাচ্ছে, যে আমরা হচ্ছে মানে বাংলাদেশের বাইরে হচ্ছে স্কিল লেবার পাঠাতে পারছি না, এবং এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা। ফর এক্সাম্পল জাপানের ক্ষেত্রে বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে এখন আহ, বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় বা হচ্ছে অন্যান্য কলেজগুলোতে দেখা যায় যে এই ল্যাঙ্গুয়েজ স্কিলটা মানে স্টুডেন্টদের মধ্যেই মানে সীমাবদ্ধ থাকে, কিন্তু ল্যাঙ্গুয়েজ এই স্কিলটা যে হচ্ছে মানে সবার জন্য হওয়া উচিত, এই ব্যাপারে আপনার কি মনে হয়? অলরাইট, সো টিটিসি নিয়ে বাশির ভাই এবং নাজিয়া আপা যেটা বললেন, আই বিলিভ দ্যাট ওয়াজ কোয়াইট অ্যাডুকেট এনাফ, এবং আমার এটার বাইরে আসলে অ্যাড করার মতো তেমন কিছু নেই। বাট আমি ছোট্ট একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমি আজকে আর কি দেখলাম। তো সিন্স আই ওয়াজ সাপোজ টু অ্যাটেন্ড দিস ওয়েবিনার, এবং গতকাল আই ওয়াজ ট্রাইং টু ডু আ বিট অফ হোমওয়ার্ক অফ মাই ওন বিফোর জয়নিং দিস ওয়েবিনার। তো হয়তোবা আমি ইন্টারনেটে মাইগ্রেশন এবং এগুলো নিয়ে অনেক সার্চ করার ফলাফল হিসেবেই আজকে সকালে when I entered the office and I opened my Facebook, so সেখানে আমি যেটা দেখলাম যে যে জিনিসটাকে আমরা বলি যে ইনফরমেশন অ্যাসিমেট্রি, হ্যাঁ, যে শ্রমিকরা জানেই না যে আসল ভিসা কোনটা, বা এজেন্সি লাইসেন্সড কিনা, বা কন্ট্রাক্টে লেখা আছে কি, বা বিদেশে গিয়ে কি কাজ করতে হবে। তো এটার কারণটা কিন্তু এটাও থাকে যে আজকাল মাইগ্রেশনের যে ডিসিশন সেটা অনেক সময় কিন্তু করা হয় ফেসবুক ভিডিও থেকে। দুর্ভাগ্যজনকভাবে যেটা আমি আজকে আর কি ফেসবুকে দেখলাম, এবং আমি শিওর আমরা সবাই এটা অহরহই দেখি, যে দুর্ভাগ্যজনকভাবে ট্রাফিকাররাও কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে, এবং তারা কিন্তু অনেক ফেক সাকসেস স্টোরি দেখাচ্ছে, যেমন 3 মাসে ইউরোপ, বা 10 লাখ টাকা মান্থলি স্যালারি, যেগুলো আমাদের মানুষজনদেরকে একটা ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে। তো রিসেন্টলি গত বছর নভেম্বরের দিকে আই ওয়াজ অ্যাটেন্ডিং আ সেমিনার, যেখানে একজন কক্সবাজারের একজন তরুণ হু ওয়াজ লুটেড। তো উনি ওনার স্টোরি শেয়ার করছিলেন, সার্টেনলি উইচ ইজ অ্যান আনসাকসেসফুল স্টোরি। তো উনি বলছিলেন যে উনি মেডিটেরিয়ান রুটটা নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি ফেসবুকে দেখেছিলেন যে সেই এজেন্সি বলছে যে সবাই ইটালি পৌঁছে গিয়েছে, কিন্তু কেউ ওনাকে কখনো বলেনি যে মেডিটেরিয়ান রুট নেওয়ার পথে মাঝপথে যে মানুষ মারা যায়। হুম? এবং আমার মনে হয় এখানে যে মিডিয়ার রোলটা খুবই ক্রিটিক্যাল, যে মিডিয়াগুলো আমাদের যে মিডিয়াগুলো, অ্যান্ড আই এম শিওর ওয়াইপিএফ তো রেগুলারলি অনেক আমাদের নিউজ স্টোরি কভার করি, কিন্তু মিডিয়ার রোলটা আমার মনে হয় এখানে, অ্যান্ড দিস ইজ আ নোট ফর ওয়াইপিএফ টিম অ্যাজ ওয়েল, আমার মনে হয় এখানে মিডিয়ার রোলটা শুধু ট্র্যাজেডি রিপোর্ট করলে বা ট্র্যাজেডি রিপোর্টগুলো কভার করলেই হবে না। মেবি আমাদের এই ট্র্যাজেডি রিপোর্ট কভার করার ট্র্যাডিশনাল রোলের বাইরেও একটু এক্সপ্যান্ড করা প্রয়োজন। যেমন আমি যদি আমাদের প্রিভেন্টিভ অ্যাওয়ারনেসের কথা বলি, মেবি আমাদের যে মাইগ্রেশন নিয়ে যারা কাজ করছেন, যারা প্র্যাকটিশনার আছেন, মেবি ওনারা দে ক্যান স্টার্ট এক্সপ্লেনিং দ্য লিগাল ভার্সেস ইলিগাল পাথওয়েজ,
সেম ওয়েতে যেভাবে ট্রাফিকাররা ফেসবুকে মার্কেটিং করছেন, সেই একইভাবে মেবি তারা লিগাল আর ইলিগাল পাথওয়েজ এক্সপ্লেন করতে পারেন। এবং আজকাল আমার মনে হয় এই ব্যাপারগুলো খুবই ইজি, বিকজ ইটস দ্য এইচ অফ এআই, এবং এআই দিয়ে আমাদের আজকাল ভিডিও বা অ্যানিমেশন বানানো খুবই সহজ। তো এগুলো খুবই সহজে করা যায়। এবং এর পাশে মানে এদের সাথে ওনারা আমার মনে হয় যে রিক্রুটমেন্ট ফ্রড বা এই যে চক্রটা, এটা চেনানোর জন্য ওনারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। বা সেটার মাঝে হয়তো বা এমন হতে পারে যে লোকাল ডায়ালেক্টে হয়তো বা ওনারা কোনো শর্ট ভিডিও ক্যাম্পেইনিং করলেন, যেখানে এই শুধু সাকসেস স্টোরি ছাড়া মাসে 10 লাখ বা 20 লাখ টাকা আয়, সেসব সাকসেস স্টোরি না, বাট মাইগ্রেশন ডেপ্থ, এক্সপ্লয়টেশন, আনডকুমেন্টেড স্ট্যাটাস, এগুলো দেখানো হবে। সো মেবি দেখানো হবে যে মানুষকে ফেক ভিসা কিভাবে চেনানো যায়, কন্ট্রাক্ট ভেরিফাই কিভাবে করানো যায়। So this is something I wanted to share. And another question, that language skill. হ্যাঁ, এটা আসলে অবশ্যই সত্যি যে ল্যাঙ্গুয়েজ স্কিল তো এখন আর মাইগ্রেশনের জন্য কোনো সফট স্কিল না, এটা একটা ইকোনমিক সার্ভাইভাল স্কিল। কারণ আমরা যদি খেয়াল করে দেখি যে বিয়ন্ড সৌদি আরবিয়া আমাদের অনেক টেকনিক্যাল স্কিলড ওয়ার্কাররাও কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে হায়ার ওয়েজ পান না, বা কন্ট্রাক্ট বুঝতে পারেন না, বা ওয়ার্ক প্লেস সেফটি ইনস্ট্রাকশন ফলো করতে পারেন না। তো যেমন জাপানে যারা টেকনিক্যাল ওয়ার্কার হিসাবে যান, তাদের কিন্তু প্রথম কয়েক মাস সবচেয়ে কঠিন ব্যারিয়ারটাই যায় যে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন, এটা নিয়ে যে এবং এই ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন ব্যারিয়ারের কারণে ওনাদের ওই স্কিল্ড ওয়ার্কাররাও, মানে বাংলাদেশি যারা স্কিল্ড ওয়ার্কার, যেটা খুবই রেয়ার বাংলাদেশি ওয়েজ আর্নারদের মাঝে স্কিল্ড ওয়ার্কার পাওয়া, তাদেরটাও লো ভ্যালু ওয়ার্কে আটকে যায়। তো আমার মনে হয় এটাতে টিটিসিতে তো অবশ্যই কম্পালসারি ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেশনের কথা আমরা সবসময় বলেই থাকি। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে ইউনিভার্সিটিগুলোর পাশাপাশি এখানে যেটা করা উচিত, আমাদের মোবাইল বেসড অনেক অ্যাপ হয়তো বা লঞ্চ করা উচিত, বা মাইগ্রেন্টদেরকে এটার ইউজেজটা ভালোভাবে শেখানো উচিত। আমাদের ডুওলিঙ্গো আছে অবশ্যই বিভিন্ন ধরনের ভাষা শেখার জন্য, কিন্তু ডুওলিঙ্গোটা আমরা আমরা যদি বলি যে আমাদের একজন প্রত্যন্ত অঞ্চলের যিনি অভিবাসন প্রত্যাশী, কখনোই ওনার জন্য আমি সুটেবল হিসেবে রেকমেন্ড করবো না। তো ওনাদেরকে হয়তো বা শেখানো যায় যে চ্যাটবোটের প্র্যাকটিসগুলোর মাধ্যমে কিভাবে বিভিন্ন ভাষা শেখানো যায় সেটা করা যায়। বা একটা হয়তো বা ইনসেন্টিভ এখানে অ্যাড করা যায়, যে যেহেতু দ্য বেসিক রুল অফ ইকোনমিক্স দ্যাট রেশনাল হিউম্যান বিংস অ্যাক্ট অন ইনসেন্টিভস, যে যারা নির্দিষ্ট সময়ে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি একটা অর্জন করতে পারবে, একটা নির্দিষ্ট লেভেলের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মেবি যারা অর্জন করতে পারবে, তাদের জন্য হয়তো বা সরকারের পক্ষ থেকে মাইগ্রেশন ফিসটা কমিয়ে দেওয়া হবে, বা তাদের জন্য হয়তো বা প্রসেসিংটা ফাস্টার করা হবে, বা তাদের হয়তো বা তারা যেই সময়ে যে নির্ধারিত সময় তারা বিদেশে পাড়ি জমাতে চাচ্ছেন, সেই ব্যাপারটা একটু প্রায়োরিটাইজ করা হবে প্লেসমেন্ট আপনাদের। তো সব ওয়ার্কার ফ্লুয়েন্ট হবে না আমাদের কখনোই, কিন্তু এই মিনিমাম কমিউনিকেশন স্কিলটা জরুরি। যেমন আই বিলিভ ইট ওয়াজ ওয়ার্কশপ আর সেমিনার বাই ভার্বি। তো ভার্বের ওয়ার্কশপটাতে আমরা যেটা দেখলাম যে একটা কথা বলা হচ্ছিল যে সৌদি আরবে থেকে যারা রিটার্নি ওয়ামেন, মাইগ্রেন্ট ওয়ামেন, ওনারা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন যে ওনারা যখন ওখানে গিয়েছেন, বাংলাদেশ থেকে যখন ওনাদেরকে পাঠানো হয়, আহ ওনাদেরকে ওখানে পাঠানো হয় ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে, ওনারা ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে কাজ করছিলেন। কিন্তু একটা বেসিক নলেজ, যেমন আমাদের হোম অ্যাপ্লায়েন্স গুলো, যেটা মাঝে খুবই একটা কমন জিনিস, ওয়াশিং মেশিন, সেই ওয়াশিং মেশিনে কোন ডিটারজেন্টটা করোসিভ, কোন ডিটারজেন্টটা নন করোসিভ, কোন ডিটারজেন্টটা দিলে ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে যাবে, এটা বেসিক নলেজও কিন্তু ওনাদেরকে শিখে পাঠানো হয় না। কমিউনিকেশন স্কিল বা ল্যাঙ্গুয়েজ স্কিল তো অনেক পরের কথা। এবং একটু খেয়াল করে দেখি আমাদের বাসায় যারা আমাদের হেল্পিং হ্যান্ড আছেন, ওনারাও যদি এরকম করোসিভ নন করোসিভের মাঝে গন্ডগোল লাগিয়ে ওয়াশিং মেশিন আমাদের নষ্ট করে ফেলতেন, আমরা নিজেরও কিন্তু রাগই হতাম। ওখানে হয়তো সম্পূর্ণ ভিন দেশে, ওনারা ভিন দেশের নাগরিক হয়তো ওনাদের উপর অত্যাচারের মাত্রাটা আরো অনেক বেশি হয়, কিন্তু আমরাও কিন্তু খুব একটা বেশি প্লেজেন্ট অ্যাটিটিউড শো করতাম না ওনাদের দিকে। তো আমার মনে হয় ল্যাঙ্গুয়েজ, সফট স্কিল, এই সবগুলোই সমান গুরুত্বপূর্ণ আসলে। জি আপু, মানে মানে আমাদের এই ব্যাপারটা হচ্ছে এরকম যে এখন ল্যাঙ্গুয়েজ স্কিলটা আসলেই একটা সফট স্কিল না, এখন একটা সার্ভাইভাল বা ইকোনমিক সার্ভাইভাল স্কিল হিসেবে পরিচিতি পেয়েছে। আর হচ্ছে যে ইনসেনটিভের কথাটা বললেন, যে বিভিন্ন ইনসেনটিভে যদি তারা থাকে যে তারা এই পর্যায়ে ল্যাঙ্গুয়েজ স্কিলটা পেলে তাদের হয়তো মাইগ্রেশন কস্ট বা কমিয়ে আনার একটা আহ, প্রণোদনা দেওয়া যেতে পারে। বা ইফ আই এখন মে অ্যাড ওয়ান ওয়ার্ড, যেটা আমার মাত্র মনে হলো, অ্যাটলিস্ট ল্যাঙ্গুয়েজ স্কিলে যদি বিভিন্ন লেভেলের প্রফিসিয়েন্সি যদি অর্জন করানো সক্ষম নাও হয়, কিন্তু কতগুলো বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল, যেমন অ্যাট দ্য টাইম অফ আর্জেন্সি, ইমার্জেন্সি হেল্পটা কিভাবে চাইতে হবে, বা কন্ট্রাক্ট রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে ওনাদের, সেই ওয়ার্ডগুলোর যে লিটারেসিটা, সেটা অ্যাটলিস্ট বোঝানো।
এবং প্রয়োজনে হ্যারাসমেন্টের রিপোর্ট কিভাবে করতে হবে, এই বেসিক স্কিলগুলো আমার মনে হয় লাইফ সেভিং ওনাদের জন্য। অবভিয়াসলি অবভিয়াসলি আমি হচ্ছে এই পর্যায়ে আমাদের তিনজন অতিথি থেকে তিনটে স্পেসিফিক কোয়েশ্চেন করব। প্রথমে আমি নাজিয়া আপনার কাছে যাচ্ছি। আপা, আমরা অনেক প্রায় শুনে থাকি যে বিদেশে হচ্ছে বিভিন্ন শ্রমিকরা তারা নির্যাতিত হচ্ছে, এবং নির্যাতিত শ্রমিকরা তাদের ওই নির্দিষ্ট দূতাবাসে যখন যায় তারা তাদের প্রয়োজনীয় সাহায্যটা পায় না। তো এই কনসুলার সেবা বা সার্ভিসটা কার্যকর করতে বা এই জবাবদিহিতার ব্যবস্থা থাকা অবশ্যই দরকার। তো এই জবাবদিহিতা তৈরি করার জন্য কি ব্যবস্থা থাকা উচিত? আমরা হচ্ছে অলরেডি আমাদের প্রেজেন্টেশনে শো করেছিলাম যে জর্ডানের একটা এআই চালিত কোয়েবল প্ল্যাটফর্ম বা থাইল্যান্ডের মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাসিস্ট্যান্স সেন্টারের মতো মডেল, এই মডেলগুলোর মতো বাংলাদেশে কি কোনো মডেল অনুসরণ করতে পারি কিনা, এবং এই ইন্টায়ার কনসুলার যে সেবাটা আছে এগুলো কার্যকর করতে সরকারের পক্ষ থেকে কি কি করা যেতে পারে? Thank you so much for this very important question. Actually, this is a whole different can of worms because আমরা যখনই আমি একটা রিটার্ন মাইগ্রেশনের প্রজেক্ট ওভারসি করি, আর আমরা যখনই আমাদের বেনিফিশিয়ারিদের সাথে কথা বলতে যাই, they talk about how they never actually get a solution from the Bangladesh embassies in the country of destination, unfortunately. I think very recently, if I'm not wrong, in the month of April, we went to Joshua, and there we found someone who was who actually ran away to, if I'm not wrong, the embassy of Oman, and she was actually given shelter. However, উনাকে দিয়ে 3 মাস ধরে এমবেসির যাবতীয় কাজ করানো হয়েছে, starting from cleaning the bathrooms to sweeping the embassy and things like that, before she was given a ticket to come back home. She basically had to earn her keep in the embassy. So these are stories from the grassroots level, and sometimes they might sound very disheartening, and they are very disheartening for sure. But this is what happens. So a few years back, we supported the government of Bangladesh to introduce something called labor attache performance monitoring. Je labor attache ra ধরেন, yes, I understand যে আপনার দুইটা embassy আছে with a limited number of labor attaches in a country like Saudi Arabia, overlooking many lakhs of Bangladeshi migrant workers. They might not be able to reach out to all migrant workers. But in other places like Brunei, like Jordan, like Lebanon, I think that should be possible. So this performance monitoring, what this person, this labor attache is actually doing, again, I come back to my point of overlap, because this is an overlap between the Ministry of Foreign Affairs and the Ministry of Expatriates Welfare. While the salary of the labor attache is actually paid by the Ministry of Expatriates Welfare from the welfare fund, this person actually stays in the embassy, which is under the foreign ministry. So, এখানে একটা clear conflict of roles আছে, যে who am I going to be answerable to, and how am I going to get this work done? So there is a part of that. But yes, I think embassies have to step up. They have to protect Bangladeshi migrant workers, which is actually not being done, which is not at all being done. And it's very disheartening to see. I feel like the first step would be maybe to start with seeing what the labor attache is doing and how they're looking after the Bangladeshi migrants in the country of destination. In fact, recently আমরা আরেকজন migrant worker এর সাথে কথা বলছিলাম, who was telling us that আমি সৌদি আরেবিয়াতে ছিলাম, and আমার ওখানে ফিলিপিন্সেরও ওয়ার্কার ছিল, ওখানে সম্ভবত আরেকটা দেশ, মেবি ইন্ডিয়া আর পাকিস্তান, ওদেরও একজন মাইগ্রেন্ট ওয়ার্কার ছিল অ্যাজ ডোমেস্টিক হেল্প। অ্যান্ড শি ওয়াজ সেইং, হ্যাঁ, আমাদের অসুবিধা হলে তো আমরা আমাদের এমবেসিকে বলি, ওরা তো আমাদের সহায়তা করে, তোর এমবেসি তো তোকে কোনো সহায়তা করে না, মানে এই ভাষায় বলছিল। সো the point being that we ourselves don't look after our own. So, others are obviously going to look down on us. And I think this attitude also has to change.
we don't look down on someone just because they're a migrant worker. Maybe they're a domestic help, or they're doing a job which doesn't pay as much as someone else's. So I feel like the first step is to actually start with the labor attaches, because they're already there. Let's start with them, and then let's see what they're doing and how they're doing. I think we need to look, the government of Bangladesh and the ministry need to look a bit more deeply into that. Thanks. ইয়েস আপু, আমরাও এটাও বিলিভ করি যে এমবাসি গুলো যদি হচ্ছে বা কনসুলার অফিসগুলো যদি হচ্ছে স্ট্রং অ্যাকশন নেয়, এই নির্যাতনের রেট গুলো আসলে কমে আসবে। এবার হচ্ছে বাশার ভাইয়ের কাছে আমার যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে কি, আমরা অলরেডি ক্লাইমেট মাইগ্রেশন নিয়ে কথা বলছিলাম। তো একটা স্ট্যাটিস্টিক্স আবারও শেয়ার করতে চাই যে প্রতি বছর 4 থেকে 5 লাখ মানুষ শুধুমাত্র ঢাকায় আসছেন, যার 1/3 জলবায়ুর কারণে বা ক্লাইমেট চেঞ্জের কারণে। আরেকটা স্ট্যাটিস্টিক হচ্ছে 1990 সালে ঢাকার জনসংখ্যা ছিল প্রায় 66 লাখ, যেটা 2024 সালে যে স্ট্যাটিস্টিক আমরা পেয়েছি সেটা দাঁড়িয়েছে 2,30,00,000, এবং এর বেশিও ছাড়িয়ে গিয়েছে। তো এই চাপ কমাতে অনেকে বলছে যে সেকেন্ডারি সিটিজে শিল্প নিয়ে যাওয়ার কথা। এখন কথা হচ্ছে যে শিল্প আসার আগে মানুষ কেন যাবে ওখানে, বা সরকার এই সমস্যাটাকে কিভাবে সলিউশন দিতে পারে? Thank you. So it's $1 million question, to be honest, for this moment. So আমরা যেটা জানতে পারছি যে অনেক মানুষই হচ্ছে ডিসপ্লেসড হচ্ছে, at the same time not necessarily from the weather events or the climate events, এমনিতেও মানুষ অনেক জায়গা থেকে মোবিলিটি হচ্ছে এবং শহরগুলোতে আসছে। এবং অনেক প্রেডিকশনই বলছে যে আমাদের ভবিষ্যৎ হচ্ছে আসলে নগর জীবন। কারণ হচ্ছে অনেক কারণে আমাদের কৃষি জমি কমছে এবং গ্রাম ছোট হবে এবং নগর জীবনই বড় হবে। সো এই দুইটা কন্ট্রাস্টকে যদি হচ্ছে আমরা একসাথে করে দেখি, এবং আপনার সাথে আরেকটা জিনিস আমি একটু যোগ করতে চাই যে বিবিসি রিসেন্ট গবেষণা বলছে যে বাংলাদেশে শুধুমাত্র 2,30,00,000 মতো মানুষ না, ঢাকা শহরে আরো অনেক বেশি, কারণ ঢাকা হচ্ছে টোকিওর পরে জনসংখ্যা বেশি এখন। তার মানে এটা 3 কোটির ওপরে আমার ধারণা মানুষ ঢাকা শহরে। সো এখানে শুধুমাত্র এটাকে হচ্ছে যে ক্লাইমেট মাইগ্রেশনের প্রভাব বলে চালিয়ে দিলে খুব একটা ইনজাস্টিস হবে। এটা অন্যান্য ফ্যাক্টরকে আমাদের কনসিডার করতে হবে। সো কিন্তু এটাও সত্য যে অনেক মানুষই হচ্ছে ক্লাইমেট ইভেন্টের কারণে, সেটা হচ্ছে অনসেট হোক কিংবা হচ্ছে স্লো অনসেট ইভেন্ট হোক, অনেক কারণেই মানুষ হচ্ছে ডিসপ্লেসড হচ্ছে এবং তারা কোনো কোনো ক্ষেত্রে মাইগ্রেশনও করছে শহরগুলোতে। এবং আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে একটা হাইপোথিসিস হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন অফ দি ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেকচার, কিংবা হচ্ছে আমরা যদি আর একটু ওয়াইডলি বলি যে হচ্ছে ওভারঅল ইকোনমিকে ডিসেন্ট্রালাইজ করা, সেটা হচ্ছে ছোট ছোট শহরগুলো এই ডিসপ্লেসড কমিউনিটিকে বা হচ্ছে অ্যাডিশনাল মানুষগুলোকে অ্যাবজর্ব করতে পারবে। দিস ইজ ভেরি ভেরি পপুলার এবং হচ্ছে এটা নিয়ে আমরা কাজও করছি। সো এটা ইটস এ ভেরি ভেরি কি বলে টাইমলি হাইপোথিসিস মেবি, অ্যান্ড আওয়ার রোল ইজ টু প্রুভ দিস হাইপোথিসিস। এখন প্রশ্ন হচ্ছে যে একটা শহরে যদি মানুষকে হচ্ছে আকর্ষণ করতে হয় কিংবা হচ্ছে অ্যাডপ্ট করতে হয় কিংবা অ্যাবজর্ব করাতে হয়, মানে আপনার ল্যাঙ্গুয়েজটা যেভাবে আমরা দেখি না কেন, সো এইটা কোনোভাবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা বাইনারি দিয়ে দেখা যাবে না। এটা হচ্ছে অনেকগুলো মাল্টিপল ফ্যাক্টর আছে। ফর এক্সাম্পল, যে একটা শহরকে যদি আমরা ধরে নিই যে ওখানে ক্লাইমেট মাইগ্রেন্টস কিংবা ক্লাইমেট ডিসপ্লেসড কমিউনিটি মোটামুটি বেটার জীবনের ভিতর দিয়ে যাবে, যদি এটা একটা আমরা ধরে নিই, তাহলে ওখানে শুধুমাত্র ইন্ডাস্ট্রি ক্যান নট allow people to stay there. অনলি ইন্ডাস্ট্রি এটা পারবে না কখনো করতে। কারণ হচ্ছে ওই শুধু ইন্ডাস্ট্রি যদি করে, তাহলে হচ্ছে যে আমরা যেরকম হচ্ছে সুষম খাদ্য না খেলে সুস্থ থাকি না, একই রকম ভাবে শুধুমাত্র ইন্ডাস্ট্রি একটা মানুষকে এক জায়গাতে নিয়ে যেতে পারে না। ওখানে হচ্ছে এডুকেশন লাগে, ওখানে হাউসিং লাগে, ওখানে হেলথ লাগে, ওখানে হচ্ছে আদার সার্ভিসেস ইজ ইম্পর্টেন্ট। সো যদি আমরা হচ্ছে একটা ডিউরেবল সলিউশন বলে একটা কথা আছে in the climate displacement বা climate migration discourse, so durable solution does indicate যে মানুষ যখন ডিসপ্লেসড হবে, ইদার ওই শহরে কিংবা ওই জায়গাতে সে যে এসে থাকলো বা বসবাস শুরু করলো, সেখানে তাকে থাকার সুযোগ দিতে হবে এবং এখান থেকে সে ফার্দার ডিসপ্লেসড হবে না। সো দিস ইজ দ্য নাম্বার ওয়ান কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে আবার যদি সে ফিরে যাওয়াটাকে তার ডিউরেবল সলিউশন হিসেবে ধরা হয়, যে তার অরিজিন আবার ফিরে যাবে, একটা সার্টেন কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক কিংবা তার হচ্ছে ইকোনমির চেঞ্জ হোক কিংবা হচ্ছে ওখানকার পরিস্থিতির কারণ হোক, যদি সে আবার ফিরে যায় তাহলে আবার সেখান থেকে সে ডিসপ্লেসড হবে না। সো ডিউরেবল সলিউশনের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বাসে ফিরে যাচ্ছে, সেখানে তার আর ফার্দার ডিসপ্লেসমেন্ট হতে হবে না। তো এটা যদি আমরা ধরে নিই যে সেকেন্ডারি সিটি গুলো হচ্ছে আমাদের
ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট ম্যানেজমেন্টের ফিউচার আর্কিটেকচার কিংবা হচ্ছে মডেল, তাহলে ওখানে মানুষ যখন বসবাস করবে, সেই মানুষগুলোকে যদি হচ্ছে আবার ফিরে যেতে হবে না কিংবা ডিসপ্লেসড হতে হবে না, তার জন্য বেসিক কন্ডিশন হচ্ছে যে তার ছেলে মেয়ের পড়াশোনা লাগবে, তার স্বাস্থ্যের জন্য চিকিৎসা লাগবে, তার বসবাসের জায়গা লাগবে, তার ভবিষ্যতের স্বপ্ন দেখানো লাগবে, তার হচ্ছে মেন্টাল হেলথ স্টেবল হতে হবে, তার ইমোশনাল রেজিলিয়েন্স ঠিক থাকতে হবে, তার মেন্টাল ওয়েলবিং ঠিক থাকতে হবে। তো এই অনেকগুলো একটা হিউম্যান বিং এর বেঁচে থাকার জন্য যতগুলো এসেনশিয়াল কন্ডিশন লাগে, সেই সবগুলোকে যদি ফুলফিল করতে হয়, তাহলে এমন একটা আর্কিটেকচার লাগবে যেখানে কিনা শুধুমাত্র ইন্ডাস্ট্রি দিয়ে হবে না, সেখানে হচ্ছে যে অন্যান্য এলিমেন্টেরও হচ্ছে এক ধরনের অ্যারেঞ্জমেন্ট লাগবে। এবং এই অ্যারেঞ্জমেন্টটার জন্য শুধুমাত্র খুব একটা ইকোনমিক ইনজেকশন দিয়ে, ফর এক্সাম্পল কোন একটা শহরে যে $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট করলাম ফর দি প্রোডাকশন অফ সার্টেন গুডস, এইটাই শুধুমাত্র এখানে করতে পারবে না। যে কারণে আমরা আমাদের দেশের যে হচ্ছে ইপিজেড গুলো গড়ে উঠেছিল, সেই ইপিজেড গুলোকে কেন্দ্র করে কিন্তু শহর হয় নাই, সেখানে ইপিজেড গুলোকে কেন্দ্র করে শুধুমাত্র ইন্ডাস্ট্রি হয়েছে, কিন্তু ওখানে মানুষ বাস করতে পারে না। তো এই জন্য আমাদের এইখান থেকে আমাদের একটু শিক্ষা নেওয়া প্রয়োজন যে শুধুমাত্র ইন্ডাস্ট্রি দিয়ে মানুষকে একটা লিভেবল বা সেকেন্ডারি টাউন হিসেবে গড়ে তোলা যাবে না। সেখানে হচ্ছে শিক্ষক লাগবে, সেখানে এডুকেশন লাগবে, সেখানে হেলথ লাগবে, হেলথ লাগবে, ডাক্তার লাগে, ডাক্তারের ছেলে মেয়ের পড়াশোনা করার জন্য মানুষ ওখানে স্কুল থাকতে হবে, ওই স্কুলে যাতে অন্যান্য বাচ্চারাও পড়তে পারে তার জন্য এটাকে ইনক্লুসিভ হতে হবে। সো একটা সোশ্যাল ডেভেলপমেন্ট, একটা সোশ্যাল সায়েন্সের জায়গা থেকে যখন একটা হিউম্যান সোসাইটির ডেভেলপমেন্ট চিন্তা করা হয়, তখন এটা খুব বেশি লিনিয়ার জায়গা থেকে দেখা যাবে না। এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি, মাল্টি সেক্টরাল এন্ড ওভারল্যাপিং, অল এলিমেন্টস শুড বি দেয়ার। এবং এটা হচ্ছে একটা সেন্ট্রাল ম্যানেজমেন্ট ইস্যু, এবং এটা শুধুমাত্র কোন একটা স্পেসিফিক প্রজেক্ট ইস্যু না। তো এখানে হচ্ছে যে সরকারের দিক থেকে যতগুলো পলিসি নেওয়া হয়েছে, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে অনেকগুলো পলিসি আছে, এবং এবং একটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ক্লাইমেট ডিসপ্লেসমেন্টটাকে, যে ডিসপ্লেসড হবে এবং হচ্ছে একটা সেকেন্ডারি সিটিতে তাকে অ্যাবজর্ব করা হবে, দিস ক্যান নট বি দ্য আলটিমেট সলিউশন ফর দি নেক্সট maybe for the 50 years or 100 years. So at the same time, mitigation is the first priority, should be from the government side এবং for the global authority. Other than a displacement can be a never ending job and never ending process. So আমার আর্গুমেন্টটা হচ্ছে যে এই ডিসপ্লেসমেন্ট ম্যানেজ করতে গেলে ইকোনমিক ইনভেস্টমেন্ট এন্ড আদার ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট ইজ মাস্ট। থ্যাংক ইউ, আমি এখানে থামছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মানে এই এই একটা মিথটা, এটা আসলে আমি মনে করি সবারই ক্লিয়ার হওয়া উচিত যে ইন্টারনাল ডিসপ্লেসমেন্টটা আসলেই কি শুধুমাত্র একটা ফ্যাক্টর, ফর এক্সাম্পল ক্লাইমেট মাইগ্রেশন বা ক্লাইমেট ইন্ডিউস মাইগ্রেশন, এটার কারণে হচ্ছে, নাকি হচ্ছে এর সাথে আরো অন্যান্য ইকোনমিক যে মানে ফ্যাক্টর গুলো আছে সেগুলো জড়িত। আই বিলিভ আপনার কথা পরে সবাই এই জিনিসটা ক্লিয়ার হতে পেরেছে। আমি কি একটু ক্ল্যারিফাই করবো জায়গাটা, মানে এটা নিয়ে একটা কনফিউশন কিন্তু ওভারঅল শিওর 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 ভাই। সেটা হচ্ছে যে মানুষ যখন ডিসপ্লেসড হয় তখন হচ্ছে শুধুমাত্র ক্লাইমেট ইভেন্টের কারণে কতটুকু ডিসপ্লেসমেন্টের কতটুকু বড় অংশ, এটা হচ্ছে একটা গবেষণার বিষয়। কিন্তু যদি কোনো ক্লাইমেট ইভেন্টের কারণে, এবং ইট হ্যাজ টু বি ব্যাকড বাই দি সাইন্টিফিক ডেটা, যদি কোনো কারণে কোনো একটা ক্লাইমেটিক ইভেন্ট কিংবা হচ্ছে একটা ওয়েদার ইভেন্টের কারণে একটা মানুষের ডিসপ্লেসমেন্ট যদি প্রসারিত মানে কোনোভাবে প্রভাবিত হয়, তাকে হচ্ছে আমরা ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট ডিফাইন করতে পারবো। এবং এটা নিয়ে হচ্ছে আমাদের এটা গত বছরই নেদারল্যান্ডস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এ হচ্ছে হয়েছে, মানে হিয়ারিং হয়েছে, এবং বাংলাদেশের কেস ওখানে প্রেজেন্ট করা হয়েছে। সো আমরা এখন জানি যে ক্লাইমেট ইভেন্টের কোনো একটা ইনফ্লুয়েন্স যদি থাকে, তাকে আমরা ক্লাইমেট ডিসপ্লেস বলতে পারি। বাট নট নেসেসারি যে শুধুমাত্র একটা কারণে হয়, অন্যান্য অনেক ফ্যাক্টর থাকে, এবং প্রত্যেক মাইগ্রেন্টস হ্যাজ দ্যার ওন ভেরি ওন ইন্ডিভিজুয়াল স্টোরি, অফকোর্স। অফকোর্স ভাই, অফকোর্স। এবার আমি ফাতেমা আপুর কাছে চলে যাব। ওনার জন্য যে স্পেসিফিক কোয়েশ্চেনটা আমি করব সেটি হচ্ছে, ম্যাম, আমরা হচ্ছে এই যে রিসেন্টলি দেখলাম যে মেডিটেরিয়ান সিতে বা হচ্ছে যারা ইউরোপে যাওয়ার জন্য ইলিগাল ওয়েতে মাইগ্রেট করে থাকে, তারা কিন্তু মানে জানে যে এটা ইলিগাল পাথ বা ইলিগাল ওয়ে টু মাইগ্রেট টু ইউরোপ, বাট জানা সত্ত্বেও কিন্তু আমরা অহরহ দেখছি যে প্রতিদিনই খবরের পাতায় আসছে, প্রতিদিনই আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখছি যে মানে আজ এতজন বাংলাদেশি শ্রমিক হচ্ছে সমুদ্রে মৃত অবস্থায় পাওয়া গেছে, বা তাদেরকে আটক করা হয়েছে, বা তারা কোনো না কোনো ভাবে ওখানে সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এই ব্যাপারটা কি আসলে জাস্ট বিকজ মানে তাদের কি স্কিলের কারণে, বা তাদের কি হচ্ছে ফর্মাল চ্যানেল সম্পর্কে তারা অত বেশি অবহিত না, নাকি হচ্ছে তাদের হচ্ছে মানে এই মাইগ্রেশন কস্ট বেশি, এই জন্য তারা হচ্ছে ফর্মাল চ্যানেল বা লিগাল ওয়ে ছেড়ে তারা ইলিগাল ওয়েতে মাইগ্রেট করছে? তো এই যে তারা যে ইলিগাল ওয়েতে মাইগ্রেট করছে, তারা জেনে বুঝেই আহ, এক কথা বলা চলে যে মৃত্যুর মুখে মানে পা দিচ্ছে আর কি।
এই পুরো ব্যাপারটাকে সলিউশন আকারে চিন্তা করলে গভর্নমেন্টের বা নন গভর্নমেন্টের ইয়ে অনুসারে আমরা যদি সবসময় বলি যে শুধুমাত্র যে গভর্নমেন্ট সাইড থেকে ইনিশিয়েটিভ আসা দরকার এমনটা না, নন গভর্নমেন্ট অনেক ইনিশিয়েটিভ আসতে পারে। এই ব্যাপারটা, পুরো ব্যাপারটা নিয়ে আপনি কি চিন্তা করছেন? Well, quite a heavy-weighted question. Well. এখন যে ঝুঁকির কথাটা বললা যে মানুষ এটা জানে এটা ইলিগাল, মানুষ তারপরও কেন করে, বা মানুষ মেডিটেরিয়ান রুটের ঝুঁকি অবশ্যই জানে। তারা জানে যে নৌকাডুবি হতে পারে, তারা জানে যে ডিটেনশন হতে পারে, তারা জানে যে ট্রাফিকারের হাতে হতে পারে, পড়তে পারে, বা মৃত্যু হতে পারে। স্পেশালি আমার মনে হয় রিসেন্টলি ডাঙ্কি মুভিটা রিলিজের পর থেকে এটা আজকাল আমাদের আহ মোটামুটি সবাই জানে, যারা প্রত্যন্ত অঞ্চলের মানুষও। তো তারপরও তারা যাচ্ছে। তারা কেন যাচ্ছে, এই কেনটার উত্তরটা আমার মনে হয় কেনটার উত্তরটার উপরে অনেকগুলো পিএইচডি রিসার্চ করে ফেলা যাবে। কারণ হচ্ছে তাদের কাছে, টু পুট ইট ব্লান্টলি, আমার মনে হয় তাদের কাছে, আমার মনে হয় না, আই এম শিওর উই অলমোস্ট অল এগ্রি অন দিস, দ্যাট তাদের অনেকের কাছে ইলিগাল মাইগ্রেশনটাও মনে হয় ইট ইজ অ্যাট লিস্ট বেটার দ্যান নো ফিউচার। এটা শুধু কোনো পভার্টি ইস্যু না, এটা বলতে পারি এটা ইট ইজ দেয়ার অ্যাসপিরেশন, ইট ইজ দ্য পারসিস্টিং ইনএকুয়ালিটি, এবং টু বি অনেস্ট ইট ইজ দ্য মাইগ্রেশন গভর্নেন্স ফেলিওর। এই সবগুলোর কম্বিনেশনটাই হচ্ছে এই মেডিটেরিয়ান রুট বা এইরকম ইলিগাল পাথওয়েজের ঝুঁকিটা যেন সেখানে যাওয়া। তো যেমন এই জন্য ওনারা জমি বিক্রি করতে সংকোচ বোধ করেন না, ওনারা ওনাদের সর্বস্ব বিক্রি করতে সংকোচ বোধ করেন না, কারণ ওনাদের ধারণা হচ্ছে ইউরোপে গেলে জীবন বদলে যাবে। এবং এই ডিসিশনটাকে আমরা যদি কেনর মাঝে চিন্তা করতে চাই, তাহলে এটা মনে রাখতে হবে যে এই ডিসিশনটা কিন্তু সবসময় ওনাদের পিওরলি রেশনাল কোনো ডিসিশন থাকে না। এটাতে সোশ্যাল প্রেশার থাকে, এটাতে যারা ইউরোপে গিয়েছেন ওনাদের জানা মতে বা দালালদের জানা মতে যারা ইউরোপে গিয়েছে তাদের সাকসেস যে ন্যারেটিভ এবং তাদের যে ডেসপারেশন উইচ স্টেমস ফ্রম দ্য ইনইকুয়ালিটি, এটার একটা কম্বিনেশন। সো কারণগুলোর মাঝে কারণগুলো নিয়ে তুমিও বললে এবং আমরা সবাই জানি যে লিগাল প্যাথওয়েজ সেটা খুবই সীমিত, এবং আমাদের যে স্কিলের মিসম্যাচটা আছে যেটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, যেমন বলা হচ্ছে যে জাপানে বাই 2050 দেখা যাবে প্রায় 65%। আই এম সরি, আই জাস্ট রেড দ্য স্ট্যাটিস্টিক্স দ্যাট আদার ডে, বাট আমি ভুলে গেছি সম্ভবত। তো যে স্ট্যাটিস্টিক্সটা বলা হচ্ছিল যে বাই 2050, ইফ আই এম নট রং, দ্যাট 1 in 3 পিপল ইন জাপান তাদের এইজ হবে অ্যাবভ 65। এবং জার্মানিও তো এরকম সিভিয়ার এজিং রিলেটেড ইস্যুগুলো ফেস করছে, এবং যেটার কারণে আমাদের আসছে যে লেবার শর্টেজ কোথায়, তাদের কেয়ার গিভিং সেক্টরে। এখন এই কেয়ার গিভিং সেক্টর বলো, আমাদের এগ্রিকালচার সেক্টর বলো, আমাদের কনস্ট্রাকশন সেক্টর বলো, যেমন এলডারলি যারা আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার আছেন তারা কিন্তু ইজিলি কেয়ার সেক্টরে যেতে পারেন। কিন্তু দেখা যায় যে তারা কেন যেতে পারে না, তাদের সার্টিফাইড স্কিল নাই, তাদের ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি নাই, এবং আমাদের অনেক মাইগ্রেন্ট সেই স্ট্যান্ডার্ড মিট করতে পারে না দেখে যেতে পারেন না। এখন এক্ষেত্রে আমার মনে হয় যে এটার সলিউশনটা যেটা, যে এখানে শুধুমাত্র আমাদের সচেতনতা বৃদ্ধির মাঝে তো হবে না, বা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ বা ইন্টারভেনশনের মাধ্যমে তো হবে না। আমাদের সার্টেনলি যে এনজিও বা আইএনজিও, এই ট্রিপল ফ্যাক্টরটার আমাদের কনসোর্টিয়ামটা লাগবে একসাথে। তো সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে সার্টেনলি তারা লিগাল মাইগ্রেশনের যে পাথওয়েটা আছে সেটার পরিধিটা অবশ্যই তারা বাড়াতে পারবে। কারণ যতদিন ইউরোপে লো স্কিল্ড বা সেমি স্কিল্ড ওয়ার্কারদের জন্য যে বৈধ সুযোগটা সেটা যতদিন সীমিত থাকবে ততদিন কিন্তু আমাদের ইরেগুলার রুটগুলো থাকবে। সো বাংলাদেশ কি ইতালি বা গ্রিস বা আম, রোমানিয়া বা ক্রোয়েশিয়া বা পর্তুগাল এরকম দেশগুলোর সাথে আমার মনে হয় একটা সিজনাল লেবার এগ্রিমেন্ট করা যায়। স্পেশালি যদি আমরা এগ্রিকালচার সেক্টরের কথা বলি, কেয়ার গিভিং সেক্টরের কথা তো আমি মাত্রই বললাম, বা কনস্ট্রাকশন বা হসপিটালিটি সেক্টরগুলোতে। কারণ আমরা যখন ফিলিপাইন্সের মাইগ্রেশন স্ট্র্যাটেজির কথা বলি, আমরা যখন ফিলিপাইনের সাকসেস স্টোরি দেখি, এটাও একটু মাথায় রাখা প্রয়োজন। ফিলিপাইনের সরকার কিন্তু তাদের এই মাইগ্রেশনের পলিসিটাকে তাদের একদম একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি হিসেবে গ্রহণ করেছিল, যেটা হচ্ছে ফিলিপাইনের বর্তমান সাকসেস স্টোরিটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এনজিও গুলো যে ইয়েতে আসতে পারে সেটা হচ্ছে যে অনেক তরুণ কিন্তু যেতে চান, কিন্তু তারা ফর্মাল চ্যানেল পান না, কারণ তাদের স্কিল ইন্টারন্যাশনালি রিকগনাইজড না। তো আমার মনে হয় এখান থেকে আমাদের আইএনজিও গুলো যদি এই ক্ষেত্রে আগিয়ে আসতে পারেন, যে মেবি তারা যদি কোনো ইউ স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন প্রোভাইডিং এর কোনো ইনিশিয়েটিভ লঞ্চ করেন, বা
আহ, এর পাশাপাশি যদি এমন করতে পারেন ওনারা যে দালাল নেটওয়ার্ক যেটা যেটা এখন ভিলেজ থেকে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত সবসময় আমাদের কানেক্টেড, সেটার জন্য ওনারা যদি কোনো ডিজিটাল রিক্রুটমেন্ট মনিটরিং সিস্টেম লঞ্চ করতে পারেন, বা আমাদের কোনো ফিনান্সিয়াল যে ট্রানজেকশন গুলো আছে সেটা যদি ট্র্যাকিং এর ব্যবস্থা করতে পারেন, বা স্পেশালি আমি যে কথাটা বলবো যে গিভেন দ্য ডেটা দ্যাট আওয়ার এনজিও অ্যান্ড আইএনজিওস হ্যাভ, আমার মনে হয় ওনাদের ক্ষেত্রে বা ওনাদের কাছে এই ব্যাপারটা খুবই 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 সহজ, যে লোকাল ব্রোকার যারা আছেন তাদের একটা ম্যাপিং করা। এই লোকাল ব্রোকারদের ম্যাপিংটা আমার মনে হয় করা সবার আগে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইলিগাল রুটের কথা যতই বলি, আমরা সচেতনতা যতই বাড়ে, আমরা যতক্ষণ পর্যন্ত এই অসচেতন বা অবৈধ বা অনিরাপদ ওয়েগুলো আমরা যতক্ষণ পর্যন্ত কার্ভ ডাউন না করবো, ততক্ষণ পর্যন্ত আসলে সচেতনতা বৃদ্ধিতে কাজ হবে না। আর একটা ব্যাপার আমার মনে হয় আমি প্রেজেন্টেশনে দেখলাম যে ক্লাইমেট ইন্ডাস্ট্রি ভালনারেবিলিটির ক্ষেত্রে একটা সেকেন্ডারি সিটি ইন্টারাকশনের কথা বলা হচ্ছে, এবং আমার মনে হয় এটা খুবই ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশের আমি যদি বলি, আহ, ঢাকার বাইরে অধিকাংশ অনেক অনেক তরুণের কাছে মাইগ্রেশন, সেটা হতে পারে লো স্কিল্ড ওয়ার্কার, হতে পারে সেমি স্কিল্ড ওয়ার্কার, হতে পারে ইভেন হাই স্কিল্ড ওয়ার্কার। এবং আমার মনে হয় যে আমাদের দেশে বর্তমানে যারা ইউনিভার্সিটি পুরো অনেক অসংখ্য তরুণ তরুণী আছে তাদের ক্ষেত্রেও, তাদের কাছে বিদেশে যাওয়াটাকে মনে হয় লাস্ট সার্ভাইভাল স্ট্র্যাটেজি টু ইমপ্রুভ লাইফস্টাইল। যদি আমাদের রংপুর বা বরিশাল বা কুমিল্লা বা খুলনা এইসব জায়গায় যদি আমাদের কোনো ডিসেন্ট জব ইকোসিস্টেম তৈরি করা যেত, তাহলে আমার মনে হয় যে এই ইলিগাল রুটের প্রেশারটা অনেক কমতো। আর আরেকটা জিনিস আমি একটু আগে মানে কথা বলতে বলতেই চিন্তা করছিলাম এই ওয়েবিনারে, এবং কথা শুনতে চিন্তা করছিলাম, সেটা হচ্ছে আমি শিওর আমরা আজকে যারা এই ওয়েবিনারে প্রেজেন্ট, আমরা আমাদের লাইফে মাল্টিপল ওয়ার্কশপ, সেমিনারি, মাইগ্রেশন গভর্নেন্স ইস্যুতে আমরা অ্যাটেন্ড করেছি, এবং অনেক কেয়ার এক্সপিরিয়েন্সও আমরা শুনেছি। তো আমি একটু জিনিসটা চিন্তা করছিলাম যে আমরা যখন এক্সপিরিয়েন্স গুলো শুনি, আমরা এমন মাইগ্রেন্টের এক্সপিরিয়েন্স শুনেছি যারা কনস্ট্রাকশন ওয়ার্কার ছিলেন, এমন মাইগ্রেন্টের কথা শুনেছি যারা হয়তো বা ডোমেস্টিক ওয়ার্কার ছিলেন, যারা হয়তো বা ড্রাইভিং সেক্টরে ছিলেন, যারা হয়তো বা বেসিক লেবারার ছিলেন। এবং আমার মনে হয় যে আমি যদি জিজ্ঞেস করি যে অডিয়েন্স বলে, ক্যান ইউ প্লিজ রেজ ইউর হ্যান্ড দ্যাট হাউ মেনি অফ আস হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ দিস পিপল অর দিস মাইগ্রেন্ট ওয়ার্কার্স, আমার মনে হয় এই ওয়েবিনারে প্রেজেন্ট অলমোস্ট সবাই হাত তুলবেন। কিন্তু এখন যদি আমি আরেকটা কোয়েশ্চেনটা একটু টুইক করি, দ্যাট আমাদের মাঝে কতজন এই ওয়ার্কশপগুলোতে বা এই সেমিনারগুলোতে এমন মানুষদের দেখেছেন যারা হয়তো বা বাংলাদেশি মাইগ্রেন্ট হিসেবে বিদেশে কাজ করছেন, রিনিউয়েবল এনার্জি সেক্টরে বা রোবোটিক্স মেইনটেন্যান্সে বা অ্যাডভান্সড হেলথ কেয়ার সিস্টেমে, বা বর্তমানে কথা যদি বলি এআই অ্যাসিস্টেড লজিস্টিক্সে? আমার মনে হয় উত্তরটা খুব বেশি হবে না। এবং আমার মনে হয় এখানেই আমাদের আসল গ্যাপটা, অ্যান্ড দিস গ্যাপ টেলস আস দ্যাট ওয়্যার আওয়ার ফিউচার চ্যালেঞ্জ লাইস, অর হোয়াট ইজ রিয়েলি রং উইথ দ্য সিস্টেম, দ্য ডায়াসপোরা এঙ্গেজমেন্ট। আমরা যখন বলি আমাদের হাই স্কিল্ড ওয়ার্কার প্রয়োজন, আমাদের সেমি স্কিল্ড ওয়ার্কার প্রয়োজন, আমরা কিন্তু বারবার ডিসকাশনগুলোতে আমাদের যারা হাই স্কিল্ড ওয়ার্কার বা হাই স্কিল্ড মাইগ্রেন্ট আছেন তাদেরকে কিন্তু আমরা আনছি না। আমাদের যে ব্রেইন ড্রেইনটা হচ্ছে, আমরা রিভার্স ব্রেইন ড্রেইনের পক্ষে সপক্ষে অনেক যুক্তি দেখাচ্ছি, অনেক কথা বলছি, কিন্তু এই রিভার্স ব্রেইন ড্রেইনটা যেভাবে হতে পারবে, এই সিস্টেমটা যেভাবে সার্কুলেশনটা হতে পারবে, তাদেরকে কিন্তু, সেই হাই স্কিল্ড ওয়ার্কারদেরকে কিন্তু আমরা বারবারই ডিসকাশনের বাইরেই রেখে দিচ্ছি। এবং আমার মনে হয় এক্ষেত্রে আমাদের মাইগ্রেশনের ফিউচারটা দ্যাট ইজ ফলিং বিহাইন্ড। ইয়েস আপু, আই অলসো বিলিভ এন্ড আই থিঙ্ক এভরিওয়ান উইল বিলিভ দ্যাট, মানে এই পুরো ব্যাপারটাতে হচ্ছে যেমন গভর্নমেন্টের ইনিশিয়েটিভ থাকা দরকার, একই সাথে আইএনজিওর একটা বড় কন্ট্রিবিউশন থাকতে পারে। আহ, আমার এন্ড থেকে যে কোশ্চেন গুলো ছিল আমি করে ফেলেছি। আই বিলিভ আমাদের অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। আমি এবার চলে যাব হচ্ছে আমাদের অডিয়েন্স বা পার্টিসিপেন্ট যারা আছে তাদের থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে। অলরেডি আমি হচ্ছে চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। হাউ ক্যান ডিজিটাল ইনোভেশন, মিডিয়া অ্যান্ড ডেটা ড্রিভেন পলিসি রিফর্মস বি ইন্টিগ্রেটেড টু ইনশিওর সেফ, ট্রান্সপারেন্ট অ্যান্ড মার্কেট অ্যালাইন্ড মাইগ্রেশন ইন বাংলাদেশ? সো প্যানেলিস্টদের মধ্যে আপনারা যে প্রথমে এটা আনসার। এনিওয়ান প্লিজ, নাজিয়া আপা বা বাশার ভাই বা ফাতেমা আপু। Let me start. So, firstly, I don't have the answer to this question.
But because going back to your last question, why do these people actually migrate? Or I'm going to be very cognizant of the fact that I'm going to use the terminology of irregular migration, because yes, our European counterparts usually use the term illegal migration and illegal pathways, and illegal migrants, but migrants cannot be illegal. So I'm going to switch slightly and talk about irregular migration. And the story is, I appreciate the story that was shared before, that I took the Mediterranean route because I wasn't aware. That is true for some people. But statistics actually show us that 3 out of 4 migrants who take irregular routes to reach Italy or somewhere in the European countries, they are successful. So when you don't have any opportunities in the country, and when you have a 75% chance of being successful, why should you not take it? There's a very interesting study that the government of Italy actually invested in, that they wanted to know why are there so many Bangladeshi irregular migrants who are showing up on the shores of Italy. This study was done by the Mixed Migration Center, or MMC as they're called in short, and it was very interesting. Usually আমরা দেখি first time migrants are usually not the people who actually try to cross the Mediterranean or use irregular migration routes to reach Europe. I'm focusing my what I'm saying specifically on Europe because I also have to work on this, given that I do work for the government of Switzerland. And they say that people who have actually worked in the Middle East for a few years, for a few rounds, each contract is of 2 or 3 years. Koekta contracte kaj korar por, they feel they're not protected, they're not getting enough salary, and they are getting less than their Pakistani or Indian or Philippines counterparts. Then they think that they will migrate in an irregular manner to Italy. So that is what happens. যে একজন 4, 5, 6 বছর কাজ করার পর in a country of the Middle East like Saudi Arabia or Bahrain, সে চিন্তা করে, okay, fine, I'm going to take this risk because 75% chances of a good outcome. So why not? Now, as opposed to this, when I first joined the sector, I'm talking about 20 years ago, there was a big move that, okay, migration সবসময় negative story গুলো দেখানো হয়. We should also show the positives. This is historic background that I'm telling you. And ever since, there has been a repeated attempt by INGOs and NGOs and donors to focus on the positive aspects of labor migration. In that আমরা কিন্তু narrative of migrationটা completely change করে ফেলেছি, যে মিডিয়াতে এখন আপনি মোস্টলি পজিটিভ স্টোরিজ দেখবেন, বা একজন প্রতারিত হয়েছে, সে বিদেশে গিয়েছে, আসার পর সে কিভাবে দেশে রিইন্টিগ্রেট করে লাভবান হয়েছে, এই স্টোরিটা দেখবেন. সো there is a positive end to this story. But actually, we are never talking about these people who are left in Italy and who have to work, I don't know, 16 hours a day, and with minimal pay. We never get their stories actually. So this is something that we are also talking about. How do we shift this media narrative? Now, how to bring all of these together, including data, including media? How do we bring these interventions together? I don't have a response for this, unfortunately, because আমাদের যে data system আছে, it's called the Overseas Employment Platform. This has just recently been launched only last year. So we also don't have that much data which we can use. এখানে just information আছে, if I'm not wrong, since April last year. So that also doesn't give us a lot of opportunities to make a data-driven intervention.
Yeah, so I'm sorry that আপনার যে কোয়েশ্চেনটা আস্ক করেছেন, I don't have a solution of how we can bring these multiple facets together to promote safe migration. But another piece of information is Bangladesh has recently ratified an international convention on the smuggling of migrant workers. And a smuggling is slightly different from irregular migration. It leads to irregular migration, of course, but it's slightly different from going abroad in a regular manner because you agree, and a lot of people are actually being smuggled. They are not being trafficked. যারা ইটালিতে যাচ্ছে তারা তো ইচ্ছাকৃতভাবেই যাচ্ছে, তারা তো বলেই যাচ্ছে যে আমি যাব, and many times they actually know that ওদের quote unquote game খেলতে হবে. They are going into the game room, which might mean that they will be stranded in Libya or any other country. So এটা তো জেনেই যাচ্ছে, and that is smuggling. So what do you do with that? I don't think we still have an answer to that, and the government has not yet realized যে এইটার জন্য what actually needs to be done. We haven't looked into that deeply as yet. Thank you. এই কোয়েশ্চেনের আনসারে আর কেউ কি অ্যাড করবেন, বাশার ভাই বা ফাতেমা? এগেইন আমি হচ্ছে একই রকম ভাবে বলতে চাই না যে আপার মতো যে আমার কাছেও কোনো সলিউশন নাই এবং আমার জানাও নাই যে কিভাবে এটা সম্ভব হতে পারে। কারণ ডিজিটাল সলিউশন অনেক ক্ষেত্রে আমরা করার চেষ্টা করেছি অনেকভাবেই, কিন্তু ডিজিটাল সলিউশন অলওয়েজ যে প্রপারলি অ্যাকর্ডিং অ্যাজ দ্য এক্সপেকটেশন কাজ করবে ব্যাপারটা এরকম না। অনেক সময় হচ্ছে যে আমরা আমি 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 বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টাকে প্রাধান্য দিয়ে থাকি যে formal and informal rules of the game. So most of the time people use the informal rules of the game. So আমাদের যদি হচ্ছে খুব ডিজিটাল কোনো মেকানিজম আমরা ডেভেলপ করি, যেমন আমরা যদি হচ্ছে খুব উদাহরণস্বরূপ বলি যে বাংলাদেশ থেকে মাইগ্রেশনের জন্য যে অফিসিয়াল মাইগ্রেশন কস্ট আছে তার থেকে 3 গুণ বা 4 গুণ টাকা কিভাবে যায়, লেনদেনটা কোথায় হয়। সো আমাদের তো হচ্ছে ইদার ডিজিটাল ট্রান্সফার হোক মানি, অথবা হচ্ছে সরাসরি ব্যাংকের মাধ্যমে মানি রিসিপ্ট সহ ট্রান্সফার হোক না কেন, কিন্তু অধিকাংশ টাকাটাই তো হচ্ছে ইনফর্মালি এটা ট্রান্সফার হয়। সুতরাং নট নেসেসারিলি যে কোনো ডিজিটাল সলিউশন ক্যান সলভ দ্য অল রিলেভেন্ট প্রবলেমস। তো এটা আরেকটা হচ্ছে যে আমি একটা মিসিং পার্ট আমি একটু বলতে চাই যে ইউরোপে মাইগ্রেশন নিয়ে, ইউরোপের মাইগ্রেশন নিয়ে যেটা হয় যে একটা ডিফিকাল্টি যাচ্ছে যে বাংলাদেশ থেকে, এবং এবং এটা একটা হিউম্যান নেচারের সঙ্গে সম্পর্কিত যে মানুষ কোথায় যেতে চায়, বেশি পপুলার ডেস্টিনেশন কোথায়, যেটা হচ্ছে একটু উন্নত, যেটা হচ্ছে মানুষের সবার কাছে পরিচিত, সেরকম একটা শহর কিংবা সেরকম একটা দেশে যেতে চায়। সুতরাং যে আমরা যদি হচ্ছে তুলনামূলকভাবে স্বল্পোন্নত ইন ইউরোপ ওই দেশগুলোতে যখন মাইগ্রেশন শুরু হয়েছে, তো সেই দেশগুলো থেকে অনেকে হচ্ছে আবার কি বলে রিক্রুটারকে না জানিয়ে অন্যান্য দেশে চলে যাওয়ার চেষ্টা করেছে। সো এইটার সঙ্গে হচ্ছে ইউরোপের অ্যাডমিনিস্ট্রেটিভ রুলস অনেক সময় সম্পর্কিত। যখন এই দেশগুলো হচ্ছে সেনজেনভুক্ত হয়েছে বা হচ্ছে, তখন 1 বছর স্টে করার পরে তারা অন্য দেশে যেতে পারবে। সো এই নতুন যে নিয়মটা, এটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো ইরেগুলার মাইগ্রেশনকে কমাতে পারে। যে সমস্ত দেশে হচ্ছে কৃষি কাজে মানুষ যাবে বা যাচ্ছে, এখন যদিও হচ্ছে ভিসা বন্ধ আছে, যখন মানুষ ফর এক্সাম্পল রোমানিয়ায় হয়তো কৃষি কাজ করতে গেল, তো রোমানিয়ায় কৃষি কাজ করতে গেলে যদি হচ্ছে কেউ কোনো শ্রমিক জানে যে আমি রোমানিয়াতে 1 বছর কাজ করার পরে আমি অন্যান্য দেশে কোট আনকোট বৈধভাবেই যেতে পারবো সেনজেনভুক্ত হওয়ার কারণে, তখন কিন্তু ওই রিস্ক গুলো কিছুটা কমবে। এবং ইউরোপে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশ থেকে কেন শ্রমিক নিবে, এটা এটা দের যে গ্লোবাল কম্পারিজন, যে অন্য দেশ থেকে ফর এক্সাম্পল ইজিপ্ট থেকে যদি একজন শ্রমিককে নিতে হয়, তাহলে তার যে পেমেন্ট বাংলাদেশ থেকে শ্রমিক নিতে পেমেন্ট কম হয়। সুতরাং হচ্ছে বাংলাদেশ স্টিল হ্যাভ দি অপরচুনিটি টু প্রিপেয়ার ওয়ার্কার্স ফর ইউরোপিয়ান মার্কেট, এবং এটাকে হচ্ছে একটা 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 কন্ট্রোল মেকানিজমের ভিতরে যদি নিয়ে আসা যায়, তাহলে হচ্ছে আমরা আমরা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে পারবো। এগেন I could not properly answer the given question, but just I wanted to reflect my thoughts. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের হচ্ছে আরেকটা কোয়েশ্চেন আসছে, আমি রিকোয়েস্ট করবো ফাতেমা আপুকে, আপনি যদি কাইন্ডলি কোয়েশ্চেনটা অ্যাড্রেস করতেন। কোয়েশ্চেনটা এসেছে যে ফোর্টিফাই রাইটস এর তদন্তে উঠে এসেছে বাংলাদেশি শ্রমিকরা রাশিয়ার সামরিক চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছে। যুক্তরাজ্য এর মধ্যে একটি বাংলাদেশি এজেন্সির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই ধরনের মানব পাচার রোধে বাংলাদেশ সরকারকে আইনি
কূটনৈতিক ও প্রযুক্তিগতভাবে কি কি পদক্ষেপ এখনই নিতে হবে? ফাতেমা আপু, আপনি যদি কাইন্ডলি কোয়েশ্চেনটা। Could you kindly repeat the question, please? শিওর আপু। কোয়েশ্চেন এসেছে যে 45 রাইটস এর তদন্তে উঠে এসেছে বাংলাদেশি শ্রমিকরা রাশিয়ায় সামরিক চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছেন। যুক্তরাজ্য এর মধ্যে একটি বাংলাদেশ এজেন্সির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই ধরনের মানব পাচার রোধে বাংলাদেশ সরকারকে কি আইনি, কূটনৈতিক ও প্রযুক্তিগতভাবে কি কি পদক্ষেপ এখনই নিতে হবে? That's a question which requires a vast and extensive discussion, I believe. খুবই বিশাল বড় একটা কোয়েশ্চেন এবং আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ এটার অ্যান্সার দেওয়ার জন্য। ওয়েল, যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা তো অনেক বিশাল একটা ব্যাপার। আমি ছোট্ট একটা এক্সাম্পল হয়তো বা দিতে পারি। ইন্ডিয়াতে একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মাদাদ। সো ইন্ডিয়ার এই মাদত প্ল্যাটফর্মটার রোলই আমি দেখলাম রিসেন্টলি ইয়েমেন অ্যান্ড ইউক্রেনের যে অনগোয়িং ভলাটিলিটিস আছে সেটার পর। তো ইন্ডিয়া কিন্তু ওদের এই যে মাদত প্ল্যাটফর্মটা আছে সেটাতে কিন্তু খুবই হেভি ইনভেস্টমেন্ট করেছিল ওদের ডিজিটাল কনসিউলার সিস্টেমে আফটার রিপিটেড ইভাকুয়েশন এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইয়েমেন অ্যান্ড ইউক্রেন। সো ওদের যে মাদত প্ল্যাটফর্মটা আছে, দ্যাট মাদত প্ল্যাটফর্ম অ্যালাউস অ্যাম্বাসিস টু ট্র্যাক অ্যান্ড কোঅর্ডিনেট সাপোর্ট যারা হচ্ছেন বিদেশে কাজ করছেন তাদের জন্য। So again, আমি বলবো যে Bangladesh doesn't need to copy the entire system overnight, but certainly we can absolutely develop some digital migrant registration, emergency communication system, and আমি যদি বলি যে আমাদের এমবাসি গুলোর যে কোঅর্ডিনেশন মেকানিজমটা আছে এটার রিয়েল টাইম এফিসিয়েন্সি খুবই বাড়ানো প্রয়োজন। এবং আমার মনে হয় এটা যদি কোনো একটা রেটিং এর ব্যবস্থা থাকে যে একটা এমবাসি অ্যাকচুয়ালি কতজন মানুষকে হেল্প করছে বা এটা 24 আওয়ার্স সার্ভিস পাচ্ছে কিনা, সেগুলো আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আর আসলে যদি আমি বলি, এটার অনেকগুলো অ্যাঙ্গেলস আছে এবং একটা জিনিস মনে হয় খুবই প্রয়োজনীয়, সেটা হচ্ছে আমাদের একটা মেবি আওয়ার গভর্নমেন্ট নিডস টু ডেভেলপ, আমি যদি বলি মেবি ইট নিডস টু ডেভেলপ আ হাই রিস্ক কান্ট্রি মনিটরিং সেল, যেখানে হচ্ছে রাশিয়া বা লিবিয়া বা এরকম কনফ্লিক্ট প্রোন যে ডেস্টিনেশন গুলো আছে সেটার জন্য আলাদা রিস্ক অ্যাসেসমেন্ট মেকানিজম থাকবে। কারণ যখন ফোর্স রিক্রুটমেন্ট বা এরকম কন্ট্রাক্ট অ্যাবিউজ রিপোর্টগুলো যখন আসে, আমাদের এম্বাসিগুলো যখন যেন তখন লিগাল সাপোর্ট বা শেল্টার বা রিপ্যাট্রিয়েশন এই অ্যাসিস্ট্যান্ট গুলো যেন এট দ্য ফাস্টেস্ট প্রোভাইড করতে পারে। যেমন আমি যদি বলি যে আমরা প্রায় বলি যে মানে আমরা দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ বিকামিং লেস স্টেবল। এবং আমরা যদি রিসেন্ট 1 বছরের দিকেই তাকাই, আমাদের কাছে মনে হয়েছিল যে গালফ রিজন আমাদের জন্য রিলেটিভলি স্টেবল থাকবে লেবার ডেস্টিনেশন হিসেবে। বাট ইফ ইউ লুক এট দ্য লাস্ট ডিকেড, লুক এট দ্য হিউম্যান কনফ্লিক্ট অ্যান্ড লুক এট দ্য কারেন্ট টেনশনস ইন দ্য স্ট্রেট অফ হরমুজ, so the global environment is becoming more and more volatile. এবং আমরা মাঝে মাঝে এমন ভাবে ইভাকুয়েশনের স্ট্র্যাটেজিগুলো নিয়ে ডিসকাস করি, যেমন ইভাকুয়েশন স্ট্র্যাটেজি আমাদের খুবই একটা এক্সট্রিম সিনারিও, যেন এটা হবেই না বা এটার প্রয়োজন হবে না। বাট আমরা যদি একটু হিস্ট্রির দিকে তাকাই, হিস্ট্রির দিকে তাকালে কিন্তু আমরা দেখতে পাবো যে দ্যাট দিস এভিকুয়েশন স্ট্র্যাটেজি, দিস ইজ নট নাইদার হাইপোথেটিক্যাল অ্যান্ড দিস ইজ ইনফ্যাক্ট রাদার ভেরি মাচ রিয়েল। আমরা যদি 2011-র কথা বলি, যখন লিবিয়ান সিভিল ওয়ারটা হলো, বাংলাদেশের কিন্তু প্রায় 36,000 ওয়ার্কারকে রিপ্যাট্রিয়েট করতে হয়েছিল। এবং তাদের অনেকেই কিন্তু মেনি অফ দেম ওয়্যার স্ট্র্যান্ডেড উইদাউট ডকুমেন্টেশন অর ওয়েজেস। এখন আমরা যদি বর্তমানের কথা চিন্তা করি, আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে মিডল ইস্টের যে ক্রাইসিসটা সেটা বর্তমানে একটা হয়তো বা স্টেবল পিরিয়ডে আছে। কিন্তু আমাদের যদি এরকম লার্জ স্কেল কোনো রিজিয়নাল ডিসরাপশনের কারণে আমাদের যদি এরকম কোনো লার্জ স্কেল ইভ্যাকুয়েশন কন্ট্যাক্ট করতে হতো, আই হ্যাভ নো আইডিয়া আমরা কিভাবে করতাম। বাট অন দ্য আদার হ্যান্ড, আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা ভারত, তাদের কিন্তু এরকম একটা ইভ্যাকুয়েশন স্ট্র্যাটেজি ছিল। আমরা যদি অপারেশন এয়ারলিফটের কথা চিন্তা করি, অপারেশন এয়ারলিফটের সময় কিন্তু ইন্ডিয়া মাত্র, ইফ আই এম নট রং, দে হ্যাড এ পিরিয়ড অফ অ্যাপ্রক্স 2 months or প্রবাবলি ইভেন লেসার। এবং এই 2 months পিরিয়ডের মাঝে তারা কিন্তু প্রায়
1.5 লাখের চেয়ে বেশি ভারতীয় মাইগ্রেন্টকে কিন্তু তারা কুয়েত এবং ইরাক থেকে নিয়ে এসেছিল শুধুমাত্র এয়ার ফ্লাইটের মাধ্যমে। তো বাংলাদেশের একটু হয়তোবা চিন্তা করা দরকার যে এরকম এমার্জেন্সি সিচুয়েশন গুলোতে যদি হয়তোবা এরকম যুদ্ধ বা এরকম কোনো আর্জেন্সি বা ক্রাইসিসের কারণে যদি আমাদের এয়ার রুট গুলো বন্ধ হয়ে যায়, তখন তো ওরা আমাদের যেই রেমিটেন্স আর্নার, যারা আমাদের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন, তাদেরকে কি আমরা সেখানেই এভাবে রেখে দিব, নাকি আমরা তাদের ইভ্যাকুয়েশনের জন্য অ্যাকচুয়ালি কিছু করব? বিকজ আমার মনে হয় এটা একটা মোরাল অ্যান্ড স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন বিফোর মি, বিফোর ইচ অফ আস প্রেজেন্ট ইন দিস webinar, and to the larger audience sitting on the other side of the screen, that during a geopolitical crisis, how are we going to protect our remittance earners? সো রেমিটেন্স দিয়ে ওনারা তো আমাদের গ্রাম, আমাদের শহর, আমাদের অর্থনীতিকে রক্ষা করে ফেললেন, কিন্তু আমরা কি তাদেরকে রক্ষা করতে পারবো, বা আমরা কি তাদের রক্ষার জন্য এরকম কোনো স্ট্র্যাটেজি ফর্মুলেট করছি, বা আদৌ স্ট্র্যাটেজি ফর্মুলেশনের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছি কিনা? আমার মনে হয় সেটা একটা বিশাল বড় প্রশ্ন। উই আন্ডারস্ট্যান্ড আপু, মানে এখন কথা হচ্ছে আহ, যারাই হচ্ছে এই ওয়েতে যাচ্ছে বা মাইগ্রেশন করছে, তাদেরও একটা কনসিয়াসনেস বা অ্যাওয়ারনেস থাকা জরুরি বলে আমরা সবাই অবশ্যই, বিশ্বাস করি। অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ আপু। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রয়োজনীয় সময় থেকে অনেক বেশি নিয়েছি। যারা পার্টিসিপেন্ট আছে, আমি আগেই আপনাদের কাছে দুঃখিত। আর একদম শেষে আমরা হচ্ছে আমাদের তিনজন অতিথিদের কাছে আমাদের এই পুরো ওয়েবিনার এবং আমাদের ইনিশিয়েটিভ সম্পর্কে ক্লোজিং রিমার্ক সম্পর্কে যদি জানতে চাই, আপনারা যদি আমাদের ক্লোজিং রিমার্ক সম্পর্কে কিছু বলেন। ফার্স্টলি নাজিয়া আপা। Thank you so much. Firstly, I would like to congratulate you for a brilliant presentation that set the tone for this entire webinar. So, congratulations to YPF for that. And thank you for asking like such in-depth and critical questions to us, because I honestly feel, Jay, we talk always in these, discussions that we go to at a very surface level, but we never have a chance to dig deep into it, into a specific issue. And I feel that Amra A discussion with the questions that you have asked and the participants have asked, we've actually had the opportunity to dig a lot deeper. And it has also given, I'm sure, the other panelists also some food for thought. So thank you so much for this very good organization and for having me. ইটস আওয়ার প্লেজার আপু, থ্যাংক ইউ সো মাচ। বাশার ভাই, আপনি যদি ক্লোজিং রিমার্ক সম্পর্কে কিছু বলেন। So, thank you very much for inviting me and for organizing for such a very interesting and timely discussion. আই বিলিভ যে আমরা যদি আরো একটু বড় অডিয়েন্সকে ইনভলভ করতে পারি, তাহলে হচ্ছে যে আপনারা শুরুতে যেটা বলেছিলেন যে বাংলাদেশের ইকোনমির হচ্ছে ওয়ান অফ দ্য কি পিলার হচ্ছে মাইগ্রেশন এবং হচ্ছে রেমিটেন্সেস। সো এটাকে যদি হচ্ছে একটা স্টেবল জায়গায় নিতে হয় এবং এটাকে দাঁড় করাতে হয় এবং এটা যদি হচ্ছে গ্রোথের জন্য কাজে লাগাতে হয়, তাহলে হচ্ছে এটা প্রপার ম্যানেজমেন্ট ইজ মাস্ট। তো এখানে হচ্ছে অনেকগুলো আলোচনা হওয়া খুব জরুরি এবং ওয়াইপিএফ এটা করছে, জন্য ওয়াইপিএফ কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাই, প্লেজার ইজ আওয়ার্স। ফাতেমা আপু, আপনি যদি ক্লোজিং রিমার্ক। Well, first of all, working with YPF has always been a pleasure, an absolute pleasure. And the timely necessity of this webinar, as Naziapa mentioned, I believe, that এই মুহূর্তে migration governance এর priorities গুলো set করার and considering the current trajectories of Bangladesh politics, আমার মনে হয় এটা খুবই টাইমলি একটা ইনিশিয়েটিভ। এবং অ্যাকচুয়ালি আমি অ্যাপ্রিসিয়েট করবো যদি ওয়াইপিএফ এই ব্যাপারটাকে আরো ফার্দার একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। যেমন যে প্রায়োরিটিস গুলোর কথা এখানে ডিসকাস করা হলো, সেই প্রায়োরিটিস গুলোর ব্যাপারে যদি কোনো in-depth session organize করা যায়, that may be online, that may be in person, even better, এবং সেখানে যদি আরো এরকম লার্জ সেকশন অফ অডিয়েন্সকে ইনক্লুড করা যায় এবং তাদের মাঝে যদি এমন কেউ রাখা যায় যারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন, আমার মনে হয় ব্যাপারটার আরো অনেক বেশি ফ্রুটফুল বা এফেক্টিভ হবে আমাদের জন্য। অ্যান্ড অলসো আমার মনে হয় যে আমাদের প্যানেলিস্টদের মাঝে যারা আছেন, well, they all were veteran and
কম্পারেটিভলি ওনাদের তুলনায় আমি অনেক নতুন এবং আমি অনেক কিন্তু আমার মনে হয় আমাদের প্যানেলিস্টদের মাঝে যেমন আই ডিড নোটিস বাচিরা আক্তার আপা হু হ্যাপেন্স টু বি দ্য ডেপুটি ডিরেক্টর অফ ব্র্যাক জেমস পি গ্র্যান্ট পাবলিক হেলথ স্কুল। আমার মনে হয় এরকম আমাদের যদি লার্জ স্কেলে কোনো ইন পার্সন সেমিনার অর্গানাইজ করা যেত যেখানে আমরা হয়তো বা প্রত্যেকটা প্রায়োরিটি সেক্টর নিয়ে ডিপ ডেলভ করতে পারতাম, আই থিঙ্ক দ্যাট উড বি নাইস, রাইট? থ্যাংক ইউ সো মাচ আপু। আমি অনুষ্ঠানের এই একদম লাস্ট মোমেন্টে সবাইকে একটু রিকোয়েস্ট করব, যদি আপনাদের ক্যামেরাটা অন করা পসিবল হয়, আমরা একটা জাস্ট গ্রুপ ফটো বা স্ক্রিনশট নিলাম। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ নাজিয়া আপা, বাশার ভাই এবং ফাতেমা আপু, আপনাদের একটা লং টাইম আমাদের সাথে দেওয়ার জন্য। আপনাদের যে ইনসাইটস গুলো আমরা পেয়েছি বা সবাই যারা পার্টিসিপেন্ট ছিল তারা যারা পেয়েছে, আই বিলিভ এই ইনসাইটস গুলো সম্পর্কে তারা অনেক উপকৃত হয়েছে বা সামনে আরো হবে। এবং মাইগ্রেশন রিলেটেড বা সেফ মাইগ্রেশন রিলেটেড অনেক কিছুই আমাদের অজানা ছিল, যেগুলো আজকের এই সেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা বিশ্লেষণ আপনাদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি, এই জন্য আমরা চিরকৃতজ্ঞ। আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং পার্টিসিপেন্ট যারা ছিলেন এত দীর্ঘক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ওয়েবিনারটি এখানে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।